তোমরা কি জানো কঙ্কাল দুই ধরনের, বাইরে থেকে যেগুলো দেখা যায় সেগুলো হচ্ছে বহিঃকঙ্কাল, আর বাইরে থেকে যেগুলো দেখা যায় না সেগুলো হচ্ছে অন্তকঙ্কাল। যেমন এই যে স্কিন আছে না, দেখো স্কিনের জাস্ট নিচে যে কঙ্কালগুলো আছে ওগুলো অন্তকঙ্কাল, দেখা যাচ্ছে না। বাট আরও এক ধরনের অন্তকঙ্কাল আছে যেগুলো দেখা যায় না, কিন্তু ওগুলোকে আমরা অন্তকঙ্কাল বলি না, ওদেরকে বলি স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। এক্সপ্লেইন করছি আমি। দেখো বহিঃকঙ্কাল যেগুলো দেখা যায়, এখন অনেকেই বোঝো না ভাই বহিঃকঙ্কাল মানে কি। দেখো কঙ্কাল শব্দের অর্থ হলো শক্ত জিনিস, শক্ত বা দৃঢ় জিনিস। যেমন আমার লোম, লোম কিন্তু খুবই শক্ত, আমার দাঁত খুবই শক্ত, শিং থাকলে খুবই শক্ত, নখ খুবই শক্ত। তো তোমরাই বলো তো বাইরের শক্ত জিনিসটা এগুলা বা বহিঃকঙ্কাল, রাইট? ওইটাই বলছে এখানে, নখ, দাঁত, লোম এগুলো হচ্ছে বাইরে থেকে দেখা যাচ্ছে এবং শক্ত বহিঃকঙ্কাল। ক্লিয়ার? এবার প্রশ্ন হলো অন্তকঙ্কাল কোনগুলা, মানে ভেতরের শক্ত জিনিসগুলো হচ্ছে অন্তকঙ্কাল। যেমন এখানে লেখা নাই যদিও, যেমন হিউমেরাস, ফিমা, রেডিয়াস, আলনা, টিবিয়া, ফিবুলা, এগুলো হচ্ছে অন্তকঙ্কাল বা ভেতরের শক্ত জিনিস। ঠিক আছে? তো এই যে একটা ইউনিক জিনিস আছে যেটা অনেকেই বোঝো না, সেটা হলো স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল এগুলো কি জিনিস? দেখো তোমারা যদি সরি, হাত পাতলা আঁকা হয়ে গেছে। এখন তোমারা যদি সিদ্ধ করা হয়, তুমি বলো তো তোমার শরীরে তো এগুলোই পাওয়া যাবে, যাবে না? তাহলে দেখো অন্তকঙ্কাল আমরা দেখছি, অন্তকঙ্কাল আমরা দেখছি, কিন্তু কিছু অন্তকঙ্কাল আছে যেগুলো তোমার শরীরে দেখা যাবে না। তুমি মরে যাওয়া, তোমার শরীরে ওগুলো পাওয়া যাবে না, তোমার সব হাড্ডি পাইলেও আমরা ওগুলো পাবো না। দেখো অন্তকঙ্কাল সব হাড্ডি পাচ্ছ তুমি মারা যাওয়ার পরে, কিন্তু ওইটা পাচ্ছ না। কোনটা জানো? এই যে দেখো আমাদের শ্বাসনালী যেগুলো আছে এগুলো কিন্তু তরুণাস্থি বা এগুলোও কঙ্কাল। তাহলে শ্বাসনালীতে বা শ্বসনতন্ত্রে কিছু কঙ্কাল আলাদা করে ক্রিয়েট হয়, অন্তকঙ্কালগুলো আমরা পরে পাইলেও ওগুলো পাই না। এই যে দেখো ট্রাকিয়া, ব্রঙ্কাস, ল্যারিংস, মানে আমার স্বরযন্ত্র ট্রাকিয়া, ট্রাকিয়াটা যখন দুই দিকে যাচ্ছে, ব্রঙ্কাস। ক্লিয়ার? ওগুলোর নাম হচ্ছে স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। ওগুলো আলাদা করে তৈরি হয় এবং ওগুলা সফট অঙ্গের ভেতরে তৈরি হয়, নরম অঙ্গের ভেতরে তৈরি হয়, এই জন্য এদেরকে বলা হয় স্প্ল্যাঙ্কনিক কঙ্কাল। ঠিক আছে? নরম অঙ্গ বলতে কি বোঝায়? এই যে এই জিনিসটা এর মধ্যে ওটা তৈরি হয়েছে, এই যে শ্বাসনালী এখানে ওইটার ভেতরে তৈরি হয়েছে। তো যাই হোক, তুমি স্প্ল্যাঙ্কনিক কঙ্কালটা জাস্ট আলাদা করে দেখবা, পুরোটা বাকিটা এমনি মনে থাকবে। তোমার এখানে বিভিন্ন ধরনের ছবি আছে। দেখো মানুষের জন্মের সময় অস্থির সংখ্যা বেশি থাকে, কয়টা থাকে এটা দেখে নিবা। ঠিক আছে? কিন্তু যখন মানুষের বয়স বাড়ে, 4-5টা অস্থি একসাথে আছে, ফিউজ হয়ে গেছে, বলো তো এখন অস্থির সংখ্যা কয়টা হলো? আছে 5টা স্টিল, কিন্তু একসাথে হয়ে একটা হয়ে গেল না? সংখ্যা কমতেছে কিনা? বয়স বৃদ্ধির সাথে সাথে অস্থির সংখ্যা কমে যায়। টোটাল 206টা, 80টা আর 126টা, 206টা। ক্লিয়ার? তো এখন আমি ভাগ করে দিচ্ছি। এটা তোমার মাথা, এটা তোমার মেরুদণ্ড, তারপর হচ্ছে এগুলো হচ্ছে তোমার বুকের খাঁচার হাড়। বুকের খাঁচার হাড়গুলো সামনে আসে, সামনে এসে স্টারনামের সাথে যুক্ত হয়। এখন তুমি আমারে কও, এই যে অক্ষ বরাবর যে কঙ্কালগুলো আমরা দেখলাম এগুলোর নাম কি? অক্ষীয় কঙ্কাল হবে না? মূল অক্ষ বরাবর, সো দিজ আর অক্ষীয় কঙ্কাল। ঠিক আছে? উপাঙ্গীয় কঙ্কাল বা উপাঙ্গিক কঙ্কাল কি জিনিস একটু পরে দেখাচ্ছি। অক্ষ বরাবর যারাই থাকবে, দেখো এক এক করে। করটি, এই যে এটার নাম হচ্ছে করটি। মেরুদণ্ড, এই যে দেখো লম্বা জিনিসটা, এটার নাম হচ্ছে মেরুদণ্ড। ক্লিয়ার? বক্ষপিঞ্জর, দেখো অক্ষ বরাবর এই যে এই জায়গাটার নাম হচ্ছে বক্ষপিঞ্জর বা বুকের খাঁচা। দেখো তো সবগুলো কি এর মধ্যে পড়ে গেল না? এটাও পড়লো, এই জিনিসটাও পড়লো, এই জিনিসটাও পড়লো। সো দিজ আর অক্ষীয় কঙ্কাল বা অক্ষ মানে কি? অ্যাক্সিস, তাই না? অ্যাক্সিয়াল স্কেলেটন। আর প্রশ্ন হয়েছে ভাইয়া হোয়াট ইজ উপাঙ্গিক কঙ্কাল? কি কঙ্কাল? উপাঙ্গিক কঙ্কাল। এটা মনে রাখা খুব সহজ। উপাঙ্গ মানে হচ্ছে তোমার এই অক্ষ থেকে যা যা বের হয় যে অঙ্গগুলা। কি কি? তোমার এই যে এখানে কিছু হাড্ডি তৈরি হবে, এই যে এই জায়গায়, ওখানে হাত বের হবে। এখানে কিছু হাড্ডি থাকবে, হাত বের হবে। এখানে কিছু হাড্ডি থাকবে, পা বের হবে। এখানে কিছু হাড্ডি থাকবে, পা বের হবে। এখন বলো তো এগুলো কি উপাঙ্গ না? মূল অক্ষ থেকে বের হয়েছে না? সো দিজ আর উপাঙ্গিক কঙ্কাল। ক্লিয়ার? তাহলে আমি ভাগ করি, এই যে এইটা আর এইটা মিলে ধরা যাক এই যে এইটা,
এই হাত হলো এইটা, এই হাত হলো এইটা। এই যে কোমরের এইটা এইটা মিলে হলো ধরা যাক এইটা, এই পা হলো এইটা, এই পা হলো। তাহলে বলো তো এই জায়গাটা কি? উপাঙ্গিক কঙ্কাল না? তাহলে দেখো আমাদের এই যে বক্ষের উপরে একটা চক্রের মতো তৈরি হয়েছে না এখানে, তাহলে বক্ষ অস্থি চক্র। কোমরের কাছে দেখো এই জায়গায় একটা চক্রের মতো তৈরি হয়েছে না, তাহলে এটার নাম শ্রোণীয় অস্থি চক্র। আর এগুলো কি? বাহু। এগুলো কি? পা। মিলে গেছে কিনা দেখো। এগুলোর নাম হচ্ছে তাহলে অক্ষ থেকে বের হওয়ার কারণে উপাঙ্গীয় কঙ্কাল। এই যে দেখো ম্যাচ করে দিচ্ছি, এগুলা আমাদের বক্ষের উপরে চক্রাকারে থাকে, এই জন্য বক্ষ অস্থি চক্র, মানে বক্ষের উপরে হাড্ডির মতো অস্থি দ্বারা তৈরি একটা চক্র। তারপর এগুলোর নাম কি? বাহু। কোমরের কাছে যেহেতু একটা চক্রের মতো গঠন করেছে, তাহলে শ্রোণী চক্র। এগুলোর নাম কি? পা। ঠিক আছে, এবার আমি সংখ্যাগুলো দেখাই। মনে রাখবা সবসময় এখানে 29 লিখে রাখো সবাই। 29 মানে হচ্ছে এই জায়গাতে আমাদের 29টা হাড্ডি আছে। কয়টা হাড্ডি আছে? 29টা। তো পুরোটাকে বলা হয় করটি। এখন বলো তো পুরো করটিকাটাকে যদি আমি ভাগ করি, খুলিটা পাবো না? আর এখানে ফেসিয়াল বোনগুলো পাবো না? তাহলে খুলিটাকে বলে করটিকা, আর এটার নাম হচ্ছে মুখমণ্ডলীয় অস্থি। আবার দেখো, পুরোটার নাম করটি, নামটা ছোট, করটি। ঠিক আছে, তো আমি যদি এই জায়গাটাকে করটিটাকে দুই ভাগ করি, উপরের খুলিটাকে বলে করটিকা এবং এই জায়গাকে বলে মুখমণ্ডলীয় অস্থি। দেখছো, করটিটাকে আমরা দুই ভাগ করেছি। এছাড়া অতিরিক্ত কিছু অস্থি এখানে থাকে, যেমন কানের ভেতরে মেলিয়াস ইনকাস স্টেপিস থাকে, এই কানে তিনটা, এই কানে তিনটা, মেলিয়াস ইনকাস স্টেপিস এখানে, মেলিয়াস ইনকাস স্টেপিস এখানে। আর এই জায়গার ভেতরে আরেকটা অতিরিক্ত হাড্ডি থাকে, বুঝছো? আমাদের জিব্বাটা আছে না, জিব্বাটা যেখান থেকে বাইর হয়ে আসছে, ওই জিব্বার ওখানে ধরো এটা জিব্বা, এই যে দেখো, তাহলে এই যে ইউ আকৃতির অস্থিটা আছে না, এটার নাম হচ্ছে হাইওয়েড অস্থি। তাহলে এই যে দেখো কানের ভেতরে এবং জিব্বার এখানে একটা আছে। আবার বলো, এই জায়গাটার নাম কি? করটি। কয় ভাগে ভাগ করলাম? দুই ভাগে। মাথার খুলির নাম কি? করটিকা। এই জায়গার নাম কি? ফেস বা মুখমণ্ডলীয় অস্থি। আর কানের ভেতরে তিনটা তিনটা 6টা, আর জিব্বার গোড়ায় একটা। তো টোটাল অস্থির সংখ্যা কয়টা? 29টা। ঠিক আছে, অস্থির সংখ্যা কয়টা? 29টা। এবার মেরুদণ্ডে চলে আসি। দেখো মেরুদণ্ড এখান থেকে শুরু হয়েছে, মানে মাথার জাস্ট নিচ থেকে শুরু হয়েছে, একবারে নিচ পর্যন্ত, যতদূর নিচে যায় ওই পর্যন্ত গেছে। টোটাল অস্থির সংখ্যা পূর্ণবয়স্ক অবস্থায় কয়টা? 7, 12, 5, 1, 1, 26টা। কয়টা? 26টা। ক্লিয়ার? তাহলে আমরা অক্ষীয় কঙ্কাল দেখছি এই যে মাঝখানের গুলা। তাহলে এই জায়গা ডান, মেরুদণ্ড ডান, এর বক্ষবিঞ্জরে চলে আসি। ঠিক আছে, তোমরাই বলো তো বক্ষবিঞ্জর এই প্রত্যেকটার নাম কি? পরশুকা বা পাঁজর না? পাঁজরগুলা, এই পাঁজরগুলো যা সামনে এসে এই যে এখানে সিনা একটা আছে না হাড্ডি, এই হাড্ডিটার নাম হচ্ছে স্টারনাম, স্টারনামের সাথে যুক্ত হয়। তাহলে এই পাশে 12টা পাঁজর, এই পাশে 12টা পাঁজর, কয়টা হলো? 24টা। মাঝখানটা সিনা, কয়টা হলো? 25টা। সো এই দেখো 25টা। তাহলে টোটাল এবার করো তো, 29, 26, 25, কয়টা হলো? 80। ক্লিয়ার? এবার আমরা চলে আসি এই জায়গায়, এখন আমরা উপাঙ্গিক কঙ্কাল চলে আসি। দেখো সামনে একটা এফ আকৃতির, ইটালিক এফ আকৃতির হাড্ডি আছে, আর পেছনে এই যে এখানে একটা হাড্ডি আছে, এই যে এটা। তো বলো তো এখানে একটা ক্লাভিকল, এখানে একটা ক্লাভিকল, আর দুইটারই জাস্ট পেছনে এই জায়গায় এটা হচ্ছে স্ক্যাপুলা, রাইট? তাহলে দেখো স্ক্যাপুলা আর সামনে গিয়ে ক্লাভিকল, একটা চক্র হয়েছে না? স্ক্যাপুলা ক্লাভিকল হয়েছে কি না? সো এইটারই নামই হচ্ছে বক্ষ অস্থি চক্র। দেখো স্ক্যাপুলা একটা, ক্লাভিকল একটা, স্ক্যাপুলা একটা, ক্লাভিকল একটা, কয়টা? 4টা। এই যে দেখো বক্ষ অস্থি চক্র 4টা, স্ক্যাপুলা 2টা, ক্লাভিকল 2টা। ডান। এখান থেকে যে বাহু বের হয়েছে, হাত বের হয়েছে, দেখো এই জায়গার নাম বাহু, এই জায়গার নাম অগ্রবাহু, এই জায়গার নাম কবজি, এই জায়গার নাম হচ্ছে হাতের তালু বা করতল, এটা করতল। ওকে, আর এগুলোর নাম কি? আঙ্গুল, রাইট? তাহলে দেখো বাহুতে একটা আছে হিউমেরাস, এখানে অগ্রবাহুতে আছে রেডিয়াস আলনা, কবজিতে আছে 8টা, তাহলে 1টা 2টা 3টা আর 8টা কয়টা? 11টা। আর এই করতলের মধ্যে দেখো এইরকম লম্বা লম্বা 1, 2, 3, 4, 5, 5টা হাড্ডি আছে। আর আঙ্গুলে যদি তুমি যাও, দেখো শুধুমাত্র বুড়া আঙ্গুলে 2টা হাড্ডি, কিন্তু এই আঙ্গুলগুলোতে কয়টা? দেখো 1টা 2টা 3টা, রাইট? তো এখান থেকে যদি তুমি গুনো, তাহলে বলি 1টা 2টা 3টা আর 8টা 11টা, আর 5টা 16টা, 17টা 18টা,
19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30। তাহলে এই হাতে কয়টা? 30টা। এই হাতে কয়টা? 30টা, 60টা। এই যে দেখো বাহুতে 60টা হাড্ডি থাকে। হিউমেরাস দেখো দুইটা, রেডিয়াস রেডিয়াস রেডিয়াস, আলনা আলনা, 2 2 4, এখানে 8টা কবজিতে, এখানে 8টা, কয়টা হলো? 16টা কার্পাল। এগুলোর নাম হচ্ছে মেটা কার্পাল। কবজিরগুলা মেটা কার্পাল, 5টা 5টা 10টা। এই দেখো মেটা কার্পাল 10টা। আর এখানে কি 4টা আঙ্গুলে 3টা করে, 12টা 13টা 14টা, তাহলে টোটাল 28টা ফ্যালাঞ্জেস। ক্লিয়ার? এবার যদি আমরা পায়ের ক্ষেত্রে চলে আসি, দেখো আমাদের পায়ের ক্ষেত্রে অ্যাকচুয়ালি 6টা হাড্ডি থাকে। কোমরের ক্ষেত্রে এখানে 6টা হাড্ডি থাকে, বুঝছো? এখানে থাকে হচ্ছে ইলিয়াম ইসিয়াম পিউবিস, ইলিয়াম ইসিয়াম পিউবিস। কিন্তু সমস্যা হলো ইলিয়াম ইসিয়াম পিউবিস মিলে একটা হিপ বোন হয়েছে কোমরের হাড্ডি, বামেরও ইলিয়াম ইসিয়াম পিউবিস মিলে একটা হিপ বোন হয়েছে কোমরের হাড্ডি। দুইজন মিলে একটা চক্র তৈরি করছে। তো এই পাশে একটা হিপ বোন যার মধ্যে আসলে 3টা আছে, এই পাশে একটা হিপ বোন যার মধ্যে আসলে 3টা আছে। তো আসলে 6টা, কিন্তু 6টা করছে কি 3টা 3টা মিলে 2টা। এই যে দেখো 2টা হিপ বোন, এই পাশে 3টা হাড্ডি মিলে একটা হিপ বোন, এই পাশে 3টা হাড্ডি মিলে একটা হিপ বোন। ক্লিয়ার? এবার চলে আসি আমরা পায়ে। বলো তো প্রথমে ফিমার না, ডান পায়ে ফিমার, বাম পায়ে ফিমার। তারপরে যে আমাদের হাঁটুর মধ্যে মালাই চাকি 2টা আছে, আছে কি না? তো এপাশে টোটাল যদি আমরা চিন্তা করি, আমাদের ডান পায়ে 30টা, এপাশে 30টা। এখন তোমার মনে হইতে পারে না ভাইয়া আমাদের হাতে তো এখানে প্যাটেলা নাই, এই যে এখানে হাঁটুতে যেমন প্যাটেলা নাই, তাহলে হাঁটুতে তো অলরেডি 2টা প্যাটেলা বেশি, কিন্তু পায়ে 60টা হলো, হাতেও কেমন 60টা হলো? এর একটা কারণ আছে। পায়ের হাঁটুতে একটা করে হাড্ডি বেশি, কিন্তু আমাদের হাতে কবজিতে কয়টা করে? 8টা করে থাকে না? এখানে 8টা, এখানে 8টা। পায়ের কবজি যেটাকে আমরা অ্যাঙ্কেল বলি, ওখানে 7টা 7টা করে আছে। তাহলে বলো 8 8 16, পায়ের আবার ওই জায়গায় 7 7 14, 2টা কম না? তাহলে হাঁটুর 2টা প্যাটেলা যদি যোগ করি, তাহলে তো ওই 2টা কাভার হয়ে গেল, ঠিক কি না? সো এই ছিল আমাদের নাম্বার। তোমাদের যেটা করতে হবে যে হাড্ডির নামগুলো পড়তে হবে, হাড্ডির সংখ্যা পড়তে হবে, পরীক্ষা এটা আসবে। এই যে দেখো এখানে সব কিছু আছে। তো এখন আমরা হাড্ডিগুলোর নাম এবং নাম্বার কীভাবে মনে রাখা যায় এটা আমরা শিখব। দেখো এটা তো করটিকা, মুখমণ্ডলের হাড্ডি, কানের ভেতরে 3 3 6টা, জিহ্বার কাছে একটা, টোটাল 29টা, তাই না? তাহলে করটিকাগুলো কীভাবে মনে রাখবা? লেখো এইভাবে লিখবা, এফপি, বার্তা সংস্থা বা নিউজ পেপার এএফপি আছে না? সো দিস ইজ এফপি, টোজ, TOSE। তাহলে দেখো ফ্রন্টাল, প্যারাইটাল, টেম্পোরাল, অক্সিপিটাল, স্ফেনয়েড, এথময়েড। ক্লিয়ার? তাহলে বলো তো আমাদের মাথার খুলিতে কয় ধরনের হাড্ডি আছে? 1 2 3 4 5 6, 6 ধরনের হাড্ডি, ঠিক না? 6 ধরনের হাড্ডি আছে, কিন্তু কথা আছে। দেখো ফ্রন্টাল কিন্তু একটা, অক্সিপিটাল একটা, কিন্তু এখানে যে টেম্পোরাল আছে একটা একটা 2টা, মাথার এইটা মাঝ বরাবর ভাগ করা। তাহলে এখানে যে প্যারাইটাল আছে, প্যারাইটাল এখানে একটা, এখানে একটা। তাহলে দেখো প্যারাইটাল 2টা, টেম্পোরাল 2টা, আর বাকি সব একটা একটা করে। ফ্রন্টাল একটা, এইটা একটা, স্ফেনয়েড একটা, এথময়েড একটা। তাহলে দেখছো তোমাকে যেটা জানতে হবে, এখানে 6 ধরনের হাড্ডি আছে, শুধুমাত্র এই 2টা হাড্ডি হচ্ছে জোড় হাড্ডি, বাকিগুলো সব বিজোড় হাড্ডি। তাহলে বলো 6 ধরনের হাড্ডি, কিন্তু টোটাল নাম্বার কয়টা? 6 ধরনের হাড্ডি, কিন্তু টোটাল নাম্বার হচ্ছে 8টা। কারণ পরীক্ষা ওখানে কি আসবে জানো? যে করটিকার জোড় অস্থি 9 কোনটি, বা জোড় অস্থি কোনটি, বুঝেছো? আচ্ছা এবার আসি আমরা মুখমণ্ডলে, মানে এই জায়গায় যে হাড্ডিগুলো আছে, এই হাড্ডিগুলোর নাম হচ্ছে ফেসিয়াল বোন বা মুখমণ্ডলীয় অস্থি। ক্লিয়ার? এগুলো মনে রাখতে হয় এইভাবে, মামার জানা লাই ভ্রমর পাই। দেখো মামার জানা লাই, অন্তস্থ অনারস্যই, মামার জানা লাই ভ্রমর প্যালেটাইন পাই, মামার জানালাই ভ্রমর পাই। ক্লিয়ার? দেখো এখানে সবাই একটা একটা করে, শুধুমাত্র টেম্পোরাল আর এইটা 2টা করে, বাট এখানে সবাই 2টা 2টা করে, শুধুমাত্র একটা একটা করে আছে। এই ভ্রমার আছে আর আমাদের মেন্ডিবল আছে। তাহলে বলো তো মুখমণ্ডলীয় অস্থিগুলোর মধ্যে সবাই কি জোড় অস্থি? তাহলে বিজোড় অস্থি কোনটা? মেন্ডিবল একটা, আর একটা কি ভোমার একটা, বুঝছো? ভোমারটা এই পাশে থাকে। তো মিড লাইনে যারা থাকে তারা সিঙ্গেল সিঙ্গেল করে, বুঝেছো? সো আশা করছি ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি আমাদের কানে। দেখো মেলিয়াস ইনকাস স্টেপিস, মেলিয়াস ইনকাস স্টেপিস। তাহলে
মেলিয়াস দুইটা, ইনকাস দুইটা, স্টেপিস দুইটা, 6টা। তো এটা আমি এভাবে মনে রাখি, মিস, MIS, মেলিয়াস, ইনকাস, স্টেপিস। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো আমি বলেছিলাম জিহ্বার গোড়ায় হাইওয়েড বলে একটা অস্থি আছে, সো সেটা একটা। তো টোটাল হইলো আমাদের 29টা। এরপরে আমরা পড়বো এখন মেরুদণ্ড। দেখো মেরুদণ্ডকে কয়েক ভাগে ভাগ করা হয়। এই জায়গার যে মেরুদণ্ডের হাড্ডিগুলো আছে প্রত্যেকটাকে কিন্তু ভার্টিব্রা বা কশেরুকা বলে, কশেরুকা বা ভার্টিব্রা বলে। এখানে 7টা, বক্ষ অঞ্চলে আছে 12টা, কোটি এই এলাকায় আছে 5টা, তার নিচে আছে 4টা, তার 5টা, তারও নিচে আছে 4টা। তাহলে আবার দেখো 7টা, 12টা, 5টা, 5টা, 4টা। দেখো 7টা, 12টা, 5টা, 5টা, 4টা, কিন্তু এই যে শেষের 2টা, এই 5টা মিলে একটা হয়ে যায়, আর এখানেও 4টা মিলে একটা হয়ে যায়। সো এখানে 4টা মিস হয়ে গেল, আর এখানে কয়টা মিস হয়ে গেল? 3টা। তাহলে টোটাল সংখ্যা হয়ে যায় 26টা। এখন আমি বলি, দেখো সার্ভাইকাল মানে হচ্ছে গ্রীবা, তাহলে এখানকার যে হাড্ডিগুলো আছে এগুলো কি আমাদের গ্রীবায় আছে না গলায় আছে না? সার্ভাইকাল শব্দের অর্থই গ্রীবা। তাহলে এই কশেরুকাগুলোর নামকরণ করা হয়েছে তাদের অবস্থানের উপর ভিত্তি করে, অবস্থানের উপর ভিত্তি করে। সো দেখো এইরকম মানুষের কিন্তু মেরুদণ্ড, বুঝছো, 1 2 3 4 5 6 7। তাহলে এগুলো হচ্ছে সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়, সার্ভাইকাল বা গ্রীবাদেশীয়। এরপর দেখো 1 2 3 4 5 এইভাবে করে কয়টা? 12টা। তো এদেরকে আমরা বলবো বক্ষদেশীয় বা থোরাসিক, থোরাসিক কশেরুকা বা বক্ষদেশীয় কশেরুকা। ঠিক আছে? এরপরে 1 2 3 4 5 এটা যেহেতু কোটি অঞ্চলে থাকে, বুঝছো, কোটি অঞ্চলে, তাহলে এদেরকে বলা হয় লাম্বার বা কোটিদেশীয়। ঠিক আছে? এরপরে দেখো 1 2 3 4 5 এগুলাকে বলা হয় সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল বা শ্রোণীদেশীয়। বুঝছো, শ্রোণী বলতে বোঝায় আমাদের বেল্টের নিচের অঞ্চলটা, আর বেল্টে যেখানে পড়ি বেল্টের উপরের অংশটা হচ্ছে আমাদের কোটি অঞ্চল। আর এই যে দেখো 1 2 3 4 এই যে 4টা দেখতে পাচ্ছ এগুলোকে বলা হচ্ছে পুচ্ছদেশীয়, একবার পেছনে থাকে, কক্কিজিয়াল। বুঝছো, তাহলে এই 5টার নাম স্যাক্রাল, এই 4টার নাম কক্কিজিয়াল। এখন দেখো এই 5টা যখন ফিউজ হয়ে একটা হয়ে যায় তখন এটার নাম স্যাক্রাল থেকে স্যাক্রাম হয়ে যায়। স্যাক্রাল ছিল, হয়ে গেল স্যাক্রাম। তোমরাই বলো তো বায়োলজিতে আম মানে কি? সিঙ্গেল না? তাহলে 5টা মিলে সিঙ্গেল হয়ে গেল। এবার কক্কিজিয়ালে চলে আসো, এই 4টা মিলে হয়ে যায় একটা, তাহলে নাম কক্কিজিয়াল থেকে হয়ে যায় কক্কিক্স, কক্কিক্স। ক্লিয়ার? তাহলে আমি আরেকবার বলি, সার্ভাইকাল কশেরুকা, থোরাসিক কশেরুকা, লাম্বার কশেরুকা, স্যাক্রাল কশেরুকা, কক্কিজিয়াল কশেরুকা। স্যাক্রালটা হয়ে যায় স্যাক্রাম, কক্কিজিয়ালটা হয়ে যায় কক্কিক্স। ক্লিয়ার? আমি যে বাংলায় বলি, এটা গ্রীবা অঞ্চলে থাকে, এগুলো বক্ষ অঞ্চলে থাকে, এগুলো কোমর কোটি অঞ্চলে থাকে, এগুলো শ্রোণী অঞ্চলে থাকে, এগুলো পুচ্ছ অঞ্চলে থাকে। রাইট? এইভাবে দেখো টোটাল 26টা। এবার চলে আসে আমাদের বক্ষপিঞ্জরে। দেখো বক্ষপিঞ্জরে হাড্ডির নাম মনে রাখতে হয় না, তারপরে মনে রাখবা ছোট ছোট যেগুলো থাকে এগুলোর নাম হচ্ছে পাঁজর, পাঁজর বা পরশুকা বা রিব বা কোষ্ঠী। বুঝছো? দেখো পাঁজর বা পরশুকা বা রিব বা কোষ্ঠী, অনেকগুলো নাম আছে, যত সময় পাওয়া। আর সামনে এসে এই যে মাঝখানে একটা জিনিস থাকে এর নাম হচ্ছে স্টারনাম। ঠিক আছে? পাঁজরগুলো এসে স্টারনাম এসে যুক্ত হয়। আশা করি সবাই বুঝতে পেরেছো। আমাদের 80টা নাম শিখেছি। এরপরে উপাঙ্গীয় কঙ্কাল বলো তো কোনগুলা? এই যে এখানকার চক্র আর হাত, কোমরেখার চক্র আর হাত, তাই না? তাহলে আমরা পাবো কোমরেখার শ্রোণী অস্থিচক্র, আর এখানে পাবো আমরা বক্ষ অস্থিচক্র। বক্ষ অস্থিচক্র মনে রাখা সহজ, ক্লাভিকল, ক্লাভিকল, দিস ইজ স্ক্যাপুলা অ্যান্ড দিস ইজ স্ক্যাপুলা। রাইট? 2 2 4টা ডান। বাহু, হিউমেরাস, রেডিয়াস আলনার মধ্যে মনে রাখবা রেডিয়া। আমি যদি এইভাবে দাঁড়াই, এই যে আমার তালুটা যদি তোমার দিকে এরকম করে দিয়ে দাঁড়াই, বুঝছো, এই সামনে যদি তালুটা থাকে আমার, সামনে যদি তালুটা থাকে তাহলে আমার এই দিকে যেটা হাড্ডি আছে এটার নাম হচ্ছে রেডিয়াস। মনে রাখবা রেডিও আমরা বাসার বাইরে নিয়ে যাইতে পারি, রেডিয়াস। আর এবারটা আলনা। তোমরা বলো তো আলনা দেহের দিকে থাকতেছে না? তোমরাই বলো ভেতরের দিকে থাকতেছে না? আর বাড়ির আমাদের আলনা কোথায় থাকে? আমরা আলনা ঘাড়ে করে ঘুরি?
আল্লাহ কিন্তু বাড়ির ভেতরে থাকে, আর রেডিওটা আমরা বাইরে নিয়ে যাই, তাহলে রেডিয়াসটা বাইরের দিকে, আল্লাহটা ভেতরের দিকে। তো যাই হোক, হিউমেরাস, রেডিয়াস, আল্লাহ, এখানে আছে কার্পাল 8টা, এখানে কি এই যে দেখো হিউমেরাস, রেডিয়াস, আল্লাহ, কার্পাল 8টা এখানে আছে। হাতের তালুতে এখানে আছে 1টা 2টা 3টা 4টা অ্যান্ড 5টা মেটা কার্পাল বলবো আমরা এখানে। অনেকেই কিন্তু টার্সাল এবং কার্পাল মিস করে ফেলো। মনে রাখবো কার্পালে পা আছে, কার্পালে পা আছে, পা কোথায় থাকে? হাতে। কিংবা আরও অনেকেই মনে রাখে যে কার্পাল কাপ, তাহলে আমাদের হাতেই কাপ থাকে, ঠিক আছে? এগুলোর নাম কি? আঙ্গুল। আঙ্গুলের হাড্ডিগুলোর নাম কি? ফ্যালাঞ্জেস। ক্লিয়ার? দেখো এই হাতে 14টা, এই হাতে 14টা, এই তিনটাতে 3 4 12 আর 2 14, 12 2 14 28টা। ক্লিয়ার? সো আমাদের উপরে 4টা ছিল বক্ষস্থি চক্রে এবং হাতের মধ্যে ছিল 30 30 60টা, টোটাল 64টা হয়ে গেল। এবার পায়ে চলে আসি, দেখো সেম সেম, এপাশে ইলিয়াম ইসিয়াম পিউবিস মিলে একটা, এপাশে ইলিয়াম ইসিয়াম পিউবিস মিলে একটা হিপ বোন, তাহলে 2টা হিপ বোন। পায়ে যদি চলে আসি, প্রথমে ফিমার, তারপর কি টিবিয়া ফিবুলা। এখন প্রশ্ন হচ্ছে ভাই টিবিয়া এবং ফিবুলা কিভাবে থাকে? দেখো আমাদের হাতে রেডিওটা বাইরের দিকে থাকে। পায়ের ক্ষেত্রে তোমরা বলো, আল্লাহ যেমন এখানে ভেতরে থাকে, ঘরের টিভিটা কি আমরা ভেতরে রাখি না বাইরে নিয়ে যাই? তাহলে টিবিয়া এবং ফিবুলার মধ্যে টিবিয়াটা ভেতরের দিকে থাকে, ঠিক আছে? টেলিভিশন বাসায় থাকে, টিভি ভেতরে থাকে। ফিমার, টিবিয়া, ফিবুলা, 2টার হাঁটুর মধ্যে 2টা প্যাটেলা আছে। আমি বলেছি আমাদের এই জয়েন্টে, এই রিস্ট জয়েন্টে 8টা 8টা করে থাকে, কিন্তু পায়ের অ্যাঙ্কেল জয়েন্টে মানে ভাঁজটা, পায়ের ভাঁজটা, ওখানে 7টা 7টা করে থাকে। এই যে দেখো টার্সাল হচ্ছে 7 7 14টা। তো দেখো এখানে 16 কিন্তু এখানে 14, তাহলে কম হইলো না? কিন্তু এখানেও 60, আবার এখানেও দেখো 60, তাহলে মিল হইলো কীভাবে? এর কারণ হলো এই যে এখানে অতিরিক্ত 2টা প্যাটেলা আছে, তাহলে এই 14 আর 2 16, আর এখানে দেখো অলরেডি 16 সমান সমান। তাহলে টার্সাল যদি হয় অ্যাঙ্কেলের গুলা, তাহলে আমাদের পায়ের যে তালুটা আছে এখানে কি থাকবে? মেটা টার্সাল। ফ্যালাঞ্জেস ওই উপরের মতো, হাতের মতো, সব মিলে 60টা। ক্লিয়ার? হাড্ডিগুলোর নাম দেখিয়েছি, আমি সংখ্যা নিয়ে কথা বলেছি, এগুলো ইম্পর্টেন্ট এমসিকিউর জন্য খুব বেশি। এবার আদর্শ কশেরুকায় চলে আসি। দেখো আমাদের সার্ভাইকাল, থোরাসিক, লাম্বার, স্যাক্রাল, কক্সিয়াল, আমাদের 5 ধরনের কশেরুকা আছে। মনে রাখবা এই যে এখানকার যেগুলো দেখতে পাচ্ছ, বুঝছো, এগুলো কিন্তু আদর্শ কশেরুকা, নট উপরেরগুলা, নট নিচেরগুলা। এই কারণ এই নিচের কশেরুকাগুলা, থোরাসিক কশেরুকাগুলো লাম্বারের মতো মেলে, আবার উপরের থোরাসিকগুলো দেখা যায় পুরো সার্ভাইকালের মতো হচ্ছে, যে কারণে এই মাঝখানের এই কয়েকটা কশেরুকা আছে, এগুলোকে আমরা আদর্শ কশেরুকা বলি, ঠিক আছে? আচ্ছা বলো তো আদর্শ কশেরুকা চেনার উপায় কি? তুমি বলবো আদর্শ কশেরুকা চেনে কোস্টাল ফ্যাসেট দিয়ে। কি দিয়ে? কোস্টাল ফ্যাসেট দিয়ে। কারণ বলো তো এখানে যে আমাদের বক্ষ যে পাঁজরটা থাকে, পাঁজরটা কি এখানে যুক্ত হয় না? পাঁজরগুলো যুক্ত হয় না? পাঁজরগুলো যুক্ত হয় না? যুক্ত হয় কি না? তো এই জিনিসটা যখন এর গায়ে যুক্ত হয়, তখন এর গায়ের মধ্যে একটা গর্ত থাকে। কি থাকে? একটা গর্ত থাকে। ওই গর্তটার নাম কোস্টাল ফ্যাসেট। কি নাম? আবার বলো আদর্শ কশেরুকা কিভাবে চেনা যায়? আদর্শ কশেরুকা কিভাবে চেনা যায়? কোস্টাল ফ্যাসেট দ্বারা। কোস্টাল ফ্যাসেট, এটা মেডিকেলে না এগুলো খুব ধরে। এই কোস্টাল শব্দের অর্থ হচ্ছে পরশুকা, আর ফ্যাসেট শব্দের অর্থ হলো একটু গর্ত, একটু গর্ত, যেটা ফেস আকৃতি, ফেস। তো এবার বলো তো এর গায়ের মধ্যে গর্ত আছে যেটা ফেস আকৃতি, এই জন্য ফ্যাসেট বলে। তাহলে আদর্শ কশেরুকাগুলোর গায়ে বা থোরাসিক এই বক্ষদেশী কশেরুকাগুলোর গায়ে একটা গর্ত আছে, যেটা কেন ফেস বলি, ফেস থেকে ফ্যাসেট। কার ফেস? এইটা এই যে পরশুকাগুলো গিয়ে যায় বলেই এই জন্য ওটার নাম কোস্টাল আছে। তাহলে কোস্টাল শব্দের অর্থ কিন্তু পরশুকা, তাহলে পরশুকার ফেস। এই পরশুকাগুলো একটা জায়গায় যুক্ত হয়, সেই জায়গাটা গর্ত হয়, ওই গর্তটার নাম হচ্ছে ফেস, কোস্টাল ফ্যাসেট। ক্লিয়ার? আশা করছি বুঝতে পেরেছো। এখন প্রশ্ন হলো ভাইয়া একটা কাজ করেন, আমাকে একটা আদর্শ কশেরুকার চিত্র অঙ্কন করে দেন। দেখো আদর্শ কশেরুকার চিত্র অঙ্কন করা খুব সহজ। এই যে প্রথম দেখো, ইউজুয়ালি অস্থির এই যে সামনের দিকটা আছে না, এটা কিন্তু শক্ত, বুঝছো, এটা একটা পুরো নিরেট, আর পেছনের দিকের এগুলো কিন্তু কাটা 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 এরকম বের হয়। তাহলে আমরা যদি এখন একটা কশেরুকার ছবি আর্ট করি, তোমরা বলো তো কশেরুকার ছবি যদি আর্ট করি, তাহলে এই জায়গাটাই এরকম নিরেট দিব না, গোল নিরেট, আর এদিকে কি আমরা এইরকম দিব না বেশি করে কাটার মতো। তাহলে একটা কশেরুকার পার্ট কয়টা? সামনের পার্টটার নাম হচ্ছে মূল বডি, আর পেছনেগুলোর নাম হচ্ছে কাটা বা আর্চ।
আশা করছি বুঝতে পেরেছো। তাহলে কশেরুকার ছবি অ্যাড করার সময় আমাদের এটা টার্গেট রাখতে হবে। ঠিক আছে, বডি এবং আর্চ, মূল বডি এবং কাটা। এই যে দেখো, এইটা হচ্ছে মূল বডি। ঠিক আছে, তাহলে কাটাগুলো দেখো, এই যে এখান থেকে একটা কাটা বের হয়েছে, এখান থেকে একটা কাটা, এখান থেকে একটা কাটা। তো এই যে এটা এর সাথে যুক্ত হয়েছে, দেখছো? এই যে দেখো হয়ে গেছে। তাহলে কাটা 1 2 3, এখানে 3টা কাটার ছবি অ্যাড করবা। এটা ফাঁকা, এটা বুঝছো? আমাদের এই যে মাথার যে ব্রেনটা আছে না, এখানে ব্রেন থেকে একটা লেজ বের হয়, এই ফাঁকাটার ভেতর দিয়ে 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 এই দিকে নিচে নামে, তাহলে এই যে এটার ভেতর দিয়ে যায়। ঠিক আছে, আচ্ছা এখন প্রশ্ন করি, চিন্তা করো, সেটা হলো এগুলোর নাম কি? এটার নাম কি লিখবা? বডি, বাংলায় লিখবা। আর এই জায়গাটার নাম কি? আর্চ। তাহলে আমরা আদর্শ কশেরুকা 2টা পার্ট পেলাম। এবার আমরা চলে আসি, এই যে শাখাগুলো বের হয়েছে না, তো যখনই কোনো শাখা বের হয় মনে রাখবা ওইটাকে বায়োলজিতে বলা হয় প্রসেস। কি বলে? প্রসেস। তাহলে এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস, এটা একটা প্রসেস। ঠিক আছে, তো এই প্রসেস দুইটা এই যে দেখো এই পাশে বের হয়েছে, বুঝছো? ভূমির সাথে দেখো ট্রান্সভার্সলি থাকে, বুঝছো? ট্রান্সভার্সলি। তাহলে বলো তো এই প্রসেস আর এই প্রসেসকে আমরা কি বলবো? এই শাখা আর এই শাখাকে আমরা কি বলবো? ট্রান্সভার্স প্রসেস বলবো না? ট্রান্সভার্স প্রসেস। আর এই পেছনে যে একটা বাইর হয়ে গেছে, বুঝছো? আমরা যদি এখানে হাত দিই এগুলো কিন্তু ফিল করতে পারি, এই কাটাগুলো কোনগুলো? এই যে এইগুলা। তো এটা আমাদের মেরুদণ্ড বরাবর থাকে, মেরুদণ্ড বরাবর থাকে, স্পাইন বরাবর থাকে, এই জন্য এটার নাম স্পাইনাস প্রসেস। কি এটা? স্পাইনাস প্রসেস। ঠিক আছে, সো দিস আর ট্রান্সভার্স প্রসেস, দিস ইজ স্পাইনাস প্রসেস। এটা হচ্ছে মূল বডি। তাহলে আমরা প্রথমে 2 ভাগ করেছি, বডি অ্যান্ড কাটা। কাটাগুলোর নাম আর্চ। কাটাগুলোর মধ্যে আমরা পেলাম ভূমির সাথে ট্রান্সভার্সলি থাকে বলে এদের নাম ট্রান্সভার্স প্রসেস বলে, আর এটা স্পাইন বরাবর থাকে এই জন্য এটার নাম স্পাইনাস প্রসেস বলে। ঠিক আছে, প্রশ্ন হলো ভাইয়া ট্রান্সভার্স প্রসেস এখানে 2টা, স্পাইনাস প্রসেস কটা? একটা। মিড লাইনে যা থাকবে তা মোটামুটি সিঙ্গেল করে থাকে। তো এই যে মাঝখানে যে ফাঁপা দেখতে পাচ্ছ না, এই ফাঁপাটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এখন জিজ্ঞেস করো যে ভার্টিব্রাল ফোরামেন কি? নতুন জিনিস শেখাচ্ছেন কেন? শিখতে হবে তো, আগে পড়ালেখা করো না, এখন তো করতে হবে। দেখো ভার্টিব্রাল ফোরামেন, ভার্টিব্রা মানে কশেরুকা, এটা তো একটা কশেরুকা। আর এই ফোরামেন শব্দটা তো কিন্তু ছিদ্র, এটা একটা ছিদ্র না? এটা পড়তে হবে না? দিস ইজ ভার্টিব্রাল ফোরামেন বা ছিদ্র। ক্লিয়ার? আচ্ছা এখনও তো শেষ হয় না, আসল জিনিস তো এখনও তোমাদের পড়ায় নেই। সেটা হলো ভাইয়া এটা শিখলাম, এটা শিখলাম, এগুলো শিখলাম, এটা শিখলাম, এখন আমাকে বলেন তো এই যে এই জায়গা থেকে এই যে এই জায়গা পর্যন্ত এই জায়গাটার নাম কি? আবার এই কাঁটাটা যেখান থেকে উৎপন্ন হচ্ছে এখান থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত এটার নাম কি? তাহলে এইটার নাম জানলে আমরা এই জায়গার নাম জানবো, এই জায়গার নাম জানলে আমরা এই জায়গার নাম জানবো। এটা মনে রাখা খুব সহজ। কিভাবে মনে রাখে? কিভাবে মনে রাখে দেখো, আমি একটু দেখাই, এই দিক থেকে নিয়ে আসি, এই জায়গাটার নাম কি, আর এখান থেকে একটা নিয়ে আসি, এই জায়গাটার নাম কি? খুব সহজ। সেটা হলো এই জায়গাটা একটা দণ্ডের মতো, বুঝছো? আর তুমি যদি এখানে হাত দিয়ে এরকম করে ধরো দেখবো গোল, এই যে এরকম গোল, প্রস্থচ্ছেদটা গোল। তো এই জায়গাটা এরকম দণ্ডের মতো, এই জায়গাটা, এই জন্য এটাকে বলে পেডিকল। পেডিকল মানে কিন্তু দণ্ড, পেডাঙ্কল বা পেডিকল। ওকে ভাই, তাহলে এখান থেকে এখানে এই জায়গাটার নাম কি? এই জায়গাটা আবার কিন্তু এরকম গোল বা এরকম দণ্ডের মতন, এটা পাতলা। এই জায়গাটা কি? পাতলা বা ফ্ল্যাট, বুঝছো? এটা লেয়ারের মতো, এটা লেয়ারের মতো। এই লেয়ার থেকে এখানে আসে লেমিনা। কি আসে? লেমিনা। আশা করছি বুঝতে পেরেছো। আমরা এখন পুরোটাই একবার ব্যাখ্যা করি, সেটা হলো নিচে লিখবো চিত্র, এটা আদর্শ কশেরুকা। এখনও কিন্তু আরও 2টা জিনিস দিতে হবে, ওটা আমি শেষে বলবো। যারা ভালো করে পড়াশোনা আগে করছো এবং যারা চাও যে এই চ্যাপ্টারে এই প্রশ্নটা আসলে আমি একটাই চিত্র এই চ্যাপ্টারে, আর একটা চিত্র শেষের দিকে আছে। তো দেখো, সো দিস ইজ বডি, দিস ইজ আর্চ। আর্চের মধ্যে দেখো এগুলো ট্রান্সভার্সিল থাকে, ট্রান্সভার্স প্রসেস। যে কোনো কিছু বাইর হলে ওকে প্রসেস বলি। তাহলে এটার নাম কি? স্পাইন বরাবর থাকে একটা প্রসেস, স্পাইনাস প্রসেস। আর দেখো বডি থেকে ট্রান্সভার্স প্রসেস পর্যন্ত এই মাঝখানের জায়গাটার নাম কি? পেডিকল। ট্রান্সভার্স প্রসেস থেকে স্পাইনাস প্রসেসের জন্য এই মাঝখানের জায়গার নাম কি? লেমিনা। ক্লিয়ার? আর মাঝখানে যে গহ্বরটা দেখতে পাচ্ছ এই গহ্বরটার নাম কি? এই গহ্বরটার নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন বা এই কশেরুকার ছিদ্র। ঠিক আছে ভাই, আর 2টা জিনিস আমি একটু জোর করে দেওয়ার ট্রাই করি। ওকে, ভেরি গুড। দেখো এখান থেকে
একটা উপরের দিকে আসে, একটা নিচের দিকে যায়, বুঝছো? তো নিচের দিকে যেটা যায় সেটার নাম হচ্ছে ইনফিরিয়র, আর উপরের দিকে যেটা আসে সেটা সুপিরিয়র, ঠিক না? এটা যে এরকম থাকে, এটা উপরের দিকে গেছে দেখো, আরেকটা দেখো নিচের দিকে গেছে। তো উপরের দিকে যেটা যায় সেটা সুপিরিয়র, নিচের দিকে যায় ইনফিরিয়র। তাহলে নাম কি হবে বলো তো? এটার নাম সুপিরিয়র প্রসেস, এটার নাম ইনফিরিয়র প্রসেস না? অ্যাকচুয়ালি হয় কি, সে উপরের দিকে গিয়ে আরেকটা হাড্ডির সাথে যুক্ত হয়, আরেকটা কশেরুকার সাথে যুক্ত হয়। দেখো এ উপরে গিয়ে কি এর সাথে যুক্ত হবে না? আবার এ কি নিচে গিয়ে এর সাথে যুক্ত হবে না? তো বায়োলজিতে হাড্ডি আর হাড্ডির যুক্ত হওয়াকে বলা হয় আর্টিকুলেশন বা আর্টিকুলেশন। হাড্ডি হাড্ডি যুক্ত হওয়াকে বলা হয় আর্টিকুলেশন, বুঝছো? আর হাড্ডির সাথে এইটা যুক্ত হওয়া, পেশি যুক্ত হওয়াকে বলা হয় অ্যাটাচমেন্ট। তো হাড্ডির সাথে হাড্ডি এখানে যুক্ত হচ্ছে কিসের মাধ্যমে? যে উপরে এইটা দিয়ে আর নিচের এইটা দিয়ে, প্রসেস দিয়ে। তো আমরা বলি এটার নাম হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচেরটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। তাহলে এই পাশেও দুইটা দিবা, সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। ক্লিয়ার? আশা করছি সবাই আদর্শ কশেরুকা সম্পর্কে জেনেছো। এখানে একটা ছোট্ট প্রশ্ন আছে, এই কশেরুকা আর এই কশেরুকার মাঝখানে একটা চাকতি আছে, বুঝছো? এটাকে বলা হয় ইন্টারভার্টিব্রাল ডিস্ক, আন্ত কশেরুকীয় চাকতি, দুই কশেরুকার মাঝের চাকতি, এই জন্য আন্ত বলছে। ইংলিশে বললে ইন্টার, দুইয়ের মাঝখানে, ইন্টার দুই ভার্টিব্রাল মাঝখানে, ইন্টারভার্টিব্রাল পাতলা, এই জন্য ডিস্ক। এই দেখো ছবিটা এখানে দেওয়া আছে, দেখো এই যে মূল বডি, এটা একটা ছিদ্র, ভার্টিব্রাল ফোরামেন, দুটা আছে ট্রান্সভার্স প্রসেস, স্পাইনাস প্রসেস, এই জায়গাটার নাম হচ্ছে পেডিকল, এই জায়গা থেকে এই জায়গার নাম হচ্ছে লেমিনা। এই যে উপরে যেটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে সুপিরিয়র আর্টিকুলার প্রসেস, নিচেরটা হচ্ছে ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এখানে একটু ব্যাপার আছে, এই যে ছবি দুটা তোমরা যেটা করবা এই দিকে দিবা, ডান, ওকে? ওটা এই দিকে, ওই পাশে একটু দিবা। আচ্ছা, এবার আমরা এমসিকিউর জন্য আরেকটা জিনিস দেখি। দেখো আমাদের বক্ষ পিঞ্জরের মধ্যে এই পাশে 12টা, এই পাশে 12টা পরশুকা আছে, পাঁজর আছে। পরশুকা বলা হয়, পাঁজর বলা হয়, রিব বলা হয়, আরেকটা জিনিস বলা হয় তার নাম কোষ্টি বা কোস্টাল, ঠিক আছে? তাহলে দেখো তো 1 2 3 4 5 6 7, এই 7টা কি ডিরেক্ট এর সাথে যুক্ত হয়েছে না? স্টারনামের সাথে যুক্ত হয়েছে না? এই 7টা দেখো তো যুক্ত হয়েছে কি না? এই 7টাকে বলা হয় ট্রু রিব। প্রথম 7টা, এই পাশে 7টা, এই পাশে 7টা, টোটাল 7 জোড়া। তাহলে প্রথম 7 পেয়ার, 7 জোড়া হচ্ছে ট্রু রিব, কারণ এরা শেষ পর্যন্ত গিয়ে ল্যান্ডিং করে কোথায়? স্টারনামে, ঠিক আছে? তো এবার চলে আসি আমরা, এরপরে গিয়ে দেখো নট ট্রু রিব, ফলস রিব বলে দুইটা কথা আছে। দেখো এই যে 8 নাম্বারটা দেখো, এই 9 নাম্বারটা আর এই 10 নাম্বারটা দেখো, এরা তিনজন মিলে একসাথে যুক্ত হয়েছে, হয়ে করছে কি আলাদা করে যুক্ত না হয়ে, আলাদা করে যুক্ত হয় নাই, হয়ে করছে কি 7 নম্বরের উপর ভর করছে, গিয়ে বলছে তুমি একটু আমাদের সামনে পৌঁছাই দাও। তো বলো তো এই অষ্টম নবম দশম এদেরকে আমরা ট্রু রিব বলবো? ওরা কি নিজেরা ল্যান্ডিং করছে? ওরা ভর করছে কার উপরে? এই 7 নম্বরের উপরে। তাহলে 8 9 10 হচ্ছে ফলস রিব। এই যে দেখো অপ্রকৃত পশেরুকা বা এদেরকে আমরা বলি ফলস রিব। প্রশ্ন হচ্ছে ভাইয়া আমরা তো প্রথম 7টা দেখলাম, পরের 3টা দেখলাম, আরও তো 2টা আছে, এই যে নিচে দেখা যাচ্ছে না, এই যে একটা, এই যে একটা, এটা বের হয় পেছনে গিয়েই শেষ হয়। তো এই দুইটাকে আমরা বলি ভাসমান রিব, মানে ওরা এসে ল্যান্ডিং করে না, স্টারনামে এসে যুক্ত হয় না। সো দোজ আর কল ভাসমান রিব বা ফ্লোটিং রিব। তাহলে আমাদের দেখো প্রথমটা 7 জোড়া হচ্ছে ট্রু রিব, তারপরের 3 জোড়া হচ্ছে ফলস রিব, এবং তারপরের দুই জোড়া হচ্ছে ফ্লোটিং রিব বা ভাসমান পরশুকা, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি, এখানে চলে আসি আমাদের এখান থেকে শুরু করে। এটা এখানে কি কি থাকতে পারে দেখো, প্রথমে চলে আসি আমাদের হিউমেরাস আছে, এখানে রেডিয়াস আলনা আছে, কার্পাল ইত্যাদি ইত্যাদি আছে। দেখো হিউমেরাস, হিউমেরাস থেকে একটা জিনিস পড়তে হবে, হিউমেরাসের এই জায়গাটার নাম হচ্ছে সার্জিক্যাল নেক। কি নাম? এই যে এই জায়গা, আমার নিজের ওই জায়গায় ভাঙছিল গাছ থেকে পড়ে গিয়ে, আম পাড়তে গিয়ে। হ্যাঁ, তুই জানোস না? হ্যাঁ, এখনো মেমোরি আছে, গাছটা তো এখনো আছে। হ্যাঁ, ওই গাছটা এখন নিচ দিয়ে আমি ওর বাড়িতে ঢুকি, ওই গাছের নিচে আমি বাসায় গেলে গাড়ি রাখি, অথচ ওই গাছ থেকে পড়ে আমার হাত ভাঙছে। তো যাই হোক না কেন, এখানে দেখবে এখানে ভাঙতেছে না, উপরে ভাঙতেছে না, এই যে এই জায়গায় গিয়ে ভাঙতেছে। তো যে জায়গাটাকে ভাঙে ওই জায়গাকে আমরা বলতে পারি ওটা একটা নেক। নেক মানে দেখো এটা আমার মাথা, এটা আমার শরীর, নেক মানে হচ্ছে একটু সংকুচিত,
একটু কম ব্যাস, তাহলে যে জায়গাটা একটু কম ব্যাস ওই জায়গা ভাঙবে না, তাহলে ওটা একটা নেক, যেহেতু ভাঙতেছে এই জন্য সার্জিক্যাল কথাটা বলবো। তাহলে বলো তো হিউমেরাসে কি আছে? একটা সার্জিক্যাল নেক আছে। কই গেল? এই যে সার্জিক্যাল নেক আছে যেটা ভাঙে, দুর্ঘটনা এখানেই ফাটল ধরে। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই। আমাদের এই যে পেশিটা যেখানে আমরা ইনজেকশন দিই, এটা দেখতে কিন্তু ডেল্টা শেপ, ডেল্টা, তোমরা যে সিম্বলটা জানো ডেল্টা, এই জন্য এই পেশিটার নামই হচ্ছে ডেল্টয়েড পেশি, বুঝছো? এই পেশিটা একটু নিচে নেমে আমাদের হিউমেরাসের একটা জায়গায় গিয়ে যুক্ত হয়। তো বলো তো হিউমেরাসের যে জায়গায় গিয়ে যুক্ত হবে, যেটা খসখসে হবে না? খসখসে, উঁচু নিচু উঁচু নিচু, উঁচু নিচুকে বলা হয় রিজ। তাহলে বলো ডেল্টয়েড পেশি নিচে গিয়ে হিউমেরাসে যেখানে যুক্ত হয় ওই জায়গাটা একটু উঁচু নিচু, তাহলে ওই জায়গাটার নাম ডেল্টয়েড রিজ। কি নাম? ডেল্টয়েড রিজ। সো এখান থেকে দুইটা তথ্য তোমাদের জানতে হবে হিউমেরাস থেকে। আরেকটা জিনিস জানতে হবে, ভাইয়া হিউমেরাসটা যখন আমাদের স্ক্যাপুলার সাথে যুক্ত থাকে, হিউমেরাসের মাথাটা আছে না, এই যে দেখো হিউমেরাসের মাথাটা, এই যে মাথাটা, এই মাথাটা যে গর্তটার মধ্যে ঢুকলো ওই গর্তটার নাম কি? ওটার নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। 100% পড়তে হবে, এই জিনিস না পড়লে পরীক্ষার হলে যাবে না। এই যে দেখতে পাচ্ছ এই গহ্বরটার নাম কি? এর নাম হচ্ছে গ্লেনয়েড গহ্বর। প্রশ্ন হলো গ্লেনয়েড গহ্বর কার? হ্যাঁ, গ্লেনয়েড ক্যাভিটি কার? এটা এটা কিন্তু এই স্ক্যাপুলার, স্ক্যাপুলা থেকে কিন্তু আমাদের পড়া শেষ হইলো। স্ক্যাপুলারই গহ্বর, কিন্তু হিউমেরাসের মাথাটা ওর মধ্যে গিয়ে ঢুকানো থাকে। আমাদের কিন্তু এটা খুলে যায় মাঝে মাঝে, আবার ডাক্তাররা ঠিক করে দেয়, বাসায় ঠিক করতে যায় না, প্রচণ্ড পেইন হয়, ডাক্তার যখন ঠিক করে দেয় সাথে সাথে পেইন নাই, উধাও। তো এর নিচে আমাদের কি, এই যে আলনা থাকে ভেতরের দিকে, রেডিয়াসটা দেখো এইদিকে, রেডিয়াস আলনা। আর এই জায়গার হাড্ডিগুলোর কিন্তু নাম জানতে হয়, এবং এই জায়গার ফ্র্যাকচার, এই জায়গার সব কিছু খুব যন্ত্রণাদায়ক, খুব কষ্টদায়ক, বুঝছো? আর এই জায়গাটা আমরা প্রচুর ব্যবহার করি। তো এই জায়গাটা কীভাবে মনে রাখতে হয় দেখো, এদেরকে বলা হয় কার্পাল অস্থি বা কবজির অস্থি। ঠিক আছে, এই দেখো একটা জিনিস করবা যারা আগে থেকে পড়াশোনা করছো, এই বলো তো এটার নাম বাহু না? পরীক্ষা প্রশ্নে বাহুর অস্থির নাম কি? হিউমেরাস। এবার পরীক্ষা প্রশ্ন আসবে, বলো তো অগ্রবাহুর অস্থির নাম কি? এটা যে বাহু হয়, আমরা মায়ের পেটে যে এরকম করে থাকি, বুঝছো? এরকম করে থাকি। সো এটা বাহু হলে সামনে থাকে, এই জন্য এটার নাম অগ্রবাহু। এটার নাম যখন ইংলিশে আর্ম বলি, এটাকে আমরা বলি ফোর আর্ম। ফোর আর্ম মানে হচ্ছে সামনে থাকা আর্ম, আর্মের সামনে যে আছে। তো এটা বাহু, এটা অগ্রবাহু, এটা আর্ম, এটার নাম ফোর আর্ম। এটার নাম যদি ব্রাকিয়াম হয়, ব্রাকিয়ামের এন্টি আছে, এই জন্য এটার নাম এন্টি ব্রাকিয়াম, বুঝছো? অনেক নাম আছে। তাহলে বলো হিউমেরাস কোথাকার? বাহুর। বলি অগ্রবাহুর অস্থির নাম বলো তো, বলবা রেডিয়াস আলনা। তাহলে সেমভাবে আসবে না, কবজির অস্থি বলো তো কি? কার্পাল। যদি বলে আমাদের করতল, তল মানে এই সারফেসটা বা তালুটার কথা বলছে, হাতের তালু বা করতল, করতলের হাড্ডির নাম কি? মেটাকার্পাল। আঙ্গুলের হাড্ডির নাম কি? ফ্যালাঞ্জাস। এই যে দেখো, এই যে দেখো এখানে লেখা আছে, এখানে অগ্রপদ লিখছে কারণ আমরা যদি বাঘ হইতাম আমাদের এইটা কিন্তু সামনের পা হইতো। তো যাই হোক না কেন, এগুলো বাহু হইতো। এবার চলে আসি কার্পাল অস্থিগুলো কীভাবে মনে রাখবা। দেখো কার্পাল অস্থি 1 2 3 4 5 6 7 8, 8টা অস্থি আছে। তো এটার নাম হচ্ছে স্ক্যাফয়েড, এর নাম হচ্ছে লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিজিফর্ম। স্ক্যাফয়েড, লুনেট, ট্রাইকুয়েট্রাল, পিজিফর্ম। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট, হ্যামেট। দেখো শব্দগুলো কেমনি আসছে দেখো। স্ক্যাফয়েড হচ্ছে একটু এইরকম নৌকার মতো, একটু হালকা গর্ত। লুনেট হচ্ছে লুনার বা অর্ধচন্দ্রাকৃতি, চাঁদের মতো। পিজিফর্ম, এই যে এটার নাম কিন্তু স্পেশাল, এটার নাম হচ্ছে পিজিফর্ম। কারণ এই হাড্ডিটা কোত্থেকে আসছে জানো? এই হাড্ডিটা এটা কিন্তু জন্ম থেকে যে তুমি পাইছো তা না, এটা আসছে পেশির টেন্ডন থেকে, পেশির টেন্ডন থেকে। তাহলে পরীক্ষা কিন্তু আসে যে পেশির টেন্ডন থেকে উৎপন্ন হয়েছে এই অস্থির নাম বলো তো। আমাদের মালাই চাকি যেটা বুঝছো, প্যাটেলা, ওটাও কিন্তু আমাদের জন্মের সময় তৈরি হয় না, ওটা পরে তৈরি হয়েছে। পেশির টেন্ডনগুলো ঘষা খেয়ে খেয়ে ওটা হাড্ডিটা বানাইছে। তাহলে মনে রাখবা, পেশির টেন্ডন থেকে যে সকল অস্থি আসে, যে সকল অস্থি আছে সেই সকল অস্থিকে বলা হয় সিসাময়েড অস্থি। কি বলে? সিসাময়েড অস্থি। সিসাময়েড শব্দের অর্থ হলো সিসাম বীজের মতো বা তিল বীজের মতো। এটাকে যদি আমরা ছোট করে ফেলি, এটা তিল বীজের মতো লাগবে, এই জন্য এটার নাম সিসাময়েড। তো যাই হোক, পেশির টেন্ডন থেকে যারা আসে সিসাময়েড হাড্ডি, পরীক্ষায় আসবে কোন অস্থিটি পেশির টেন্ডন থেকে আসছে, তোমরা বলো পিজিফর্ম, প্যাটেলা। আবার যে জিজ্ঞাসা করে কোন হাড্ডিটি সিসাময়েড, তোমরা বলবো পিজিফর্ম বা প্যাটেলা। হাড্ডিটার নাম হচ্ছে পিজিফর্ম বা এটার নাম প্যাটেলা, কিন্তু এরা হচ্ছে সিসাম বীজের মতো, এই জন্য সিসাময়েড। আর সিসাময়েড তারাই যারা পেশির টেন্ডন থেকে তৈরি হয়। ক্লিয়ার? সো আশা করছি সবাই বুঝতে পেরেছো। এখানে নামগুলো একটু দেখবা।
ওকে, আমি এইভাবে মনে রাখলাম কালু ট্র্যাপে, তারপর ট্র্যাপিজিয়ামের ট্র্যাপ দিয়ে কেপ হেড ধরে। কালু, ক স্ক্যাফয়েড, লুনেট, ট্র্যাপে ট্রাইকুয়েট্রাল পিজিফর্ম। তারপর আবার বলছি ট্রাপিজিয়ামের ট্র্যাপ দিয়ে ক্যাপ হেড ধরে। ট্রাপিজিয়াম, ট্রাপিজয়েড, ক্যাপিটেট হ্যামেট। ক্লিয়ার? তোমার জাম মন চায় ভালো, ওইটাতে তুমি পড়বা, এমসিকিউতে আসবে। আচ্ছা, এই ছবিগুলো উদ্দীপকে থাকতে পারে, এগুলো নিয়ে কথা বলতে পারে, তো আশা করছি তোমাদের তেমন কিছু হবে না। তো দেখো এইটা আমি দেখতে বলছিলাম, আর হচ্ছে এখানে সার্জিক্যাল গ্রিভা আছে, এটার কথা আমি বলেছিলাম। এখান থেকে কোনটা পড়া যেতে পারে দেখো, এই তিনটা নাম যদি সামহাও তুমি পড়তে পারো, এই দুইটা নাম দেখিও, করোনয়েড এবং ওলেক্রেনন প্রসেস। আমি এইভাবে মনে রাখতাম ওক ট্রি। ওক ট্রির নাম শুনছো না? মানে ওয়েস্টার্ন কান্ট্রিতে কিছু ওক গাছ আছে, দেখো ওতে ওলেক্রেনন, কতে হচ্ছে করোনয়েড প্রসেস, দুইটাই প্রসেস। ক্লিয়ার? এখানে দেখো ট্রোক্লিয়ার নস আছে, তাহলে এখানে আচ্ছা বাদ দাও ওইটা, এই দুইটা শুধু নামটা দেখো যদি পসিবল হয়। আর এটা হচ্ছে আমাদের ফিমার। সো এখন আমাদের একটা পার্থক্য পড়তে হবে। এই পার্থক্যটাতে দুইটা জিনিস আছে, বুঝছো? এই যে আমাদের কোমরে এরকম হাড্ডি থাকে না, এটার নাম হচ্ছে শ্রোণীচক্র। মেল এবং ফিমেলের শ্রোণীচক্রের মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? আর এখানে যে পার্থক্যটা আছে এটা হচ্ছে ইলিয়াম আর আইলিয়াম। কোমরের কাছে একটা হাড্ডি আছে, বুঝছো? এই শ্রোণীচক্রটা দেখতেছো না, ইলিয়াম, ইসিয়াম, পিউবিস, তিনটা হাড্ডি। সো এখানকার ইলিয়াম আর আমার পাকস্থলিতে আছে না ডিওডেনামের পর আইলিয়াম, দুইটার মধ্যে পার্থক্য কি, সে দুইটা এখানে আসছে। সো আমি জানি এটা তোমরা পারবা। এটা হাড্ডি আর এইটা হচ্ছে পেশি। এটা কি করে, আমাদের নিতম্ব অস্থি হিসেবে কাজ করে, আর এটা কি পরিপাকে সাহায্য করে, তাই না? এটা পাতলা আর এটা হচ্ছে একটা পাইপের মতো। তো দুইটার মধ্যে পার্থক্যগুলো লেখা আছে, দেখো। এটা হাড্ডি দ্বারা তৈরি, এটা পেশি দ্বারা তৈরি। তো যাই হোক না কেন, এটা পারবা। আর এই জায়গা থেকে যেটা করবা, দেখো পুরুষের হাড্ডি কিন্তু এমনিতেই ভারী হয়, বুঝছো? পুরুষের হাড্ডি এমনিতেই ভারী হয়, পুরুষের হাড্ডিগুলো আকারে অনেক বড় হয়। তাহলে মেয়েদের ক্ষেত্রে হালকা হবে, আকারে ছোট হবে। তাহলে কোমরের হাড্ডির কথা বলতেছে, ঠিক আছে? এরপর একটা দেখো, অপেক্ষাকৃত ছোট কোমরের যে হাড্ডিটা আছে ওটা বেসিনের মতো, এইরকম, বুঝছো? এখানে গর্ত আছে, দেখো লিখছে অপেক্ষাকৃত ছোট পুরুষের ক্ষেত্রে। কেন জানো? আমরা তো বাচ্চা ধারণ করি না, তাহলে আমাদের এই গর্তটা ছোট হবে না। ফিমেলদের ক্ষেত্রে যে পেলভিসটা থাকবে তার গর্তটা আকারে বড় হবে, ওখানে বাচ্চা ধারণ করে, ঠিক আছে? সো 1 2 আমি তোমাকে বলবো, তুমি এইটা 1-এ লিখবা, এটা 2-এ লিখবা, এটা 3-এ লিখবা। তো অলরেডি 3টা পার্থক্য হয়ে গেছে। পিউবিক সিম্ফাইসিস, এই জিনিসটা মনে রাখবা। পিউবিক সিম্ফাইসিস হচ্ছে এই দুইটা হাড্ডি সামনে এসে যে জায়গা লাগে, বুঝছো? সিম মানে হচ্ছে টুগেদার। তো পিউবিক সিম্ফাইসিসটা দেখো এই যে এরকম, তো যে জায়গায় এসে দুইটা পার্ট লেগে গেছে। তো গভীর এবং অগভীর বলে একটা কথা আছে, এটা এরকম, আর একটা হচ্ছে এইরকম হতে পারে। বলো তো এটা কম গভীর না এই জায়গাটা উপর থেকে তাকাইলে? আর উপর থেকে তাকাইলে এটা অনেক গভীর না? ওইটার কথা বলছে যে ফিমেলদের ক্ষেত্রে গভীরতর, আর মেলদের ক্ষেত্রে এইটা। বাট পার্সোনালি আমি বলবো এসিটাবুলাম গহ্বরটা, এই ডিরেকশনটা জানা খুব খুব জরুরি। হ্যাঁ, তো মনে রাখবা পুরুষ মানুষ বড় বড় দায়িত্ব নেয়, কিন্তু তারা সবসময় পার্শ্ব অভিনেতা, বাসায় তাদের কোনো নেই, ঠিক আছে? আর পুরুষ মানুষের বড়, আমি এমনিতে বললাম, হ্যাঁ, মেল ফিমেলের মধ্যে আবার তোমরা বইলো না যে আমি খারাপ বলছি। তোমার ধরো যাক পুরুষ মানুষ, তাদের বাসার ইনকামের সোর্সটা মেইনলি বাংলাদেশে তো পুরুষ প্রধান না। তো এইভাবে মনে রাখো, পুরুষ মানুষের দায়িত্ব অনেক, কিন্তু তারা পার্শ্ব অভিনেতা, বাসায় মায়েরাই হচ্ছে প্রধান। তাহলে ফিমেলদের ক্ষেত্রে তুমি যে চিন্তা করো, দেখো তাদের দায়িত্ব ধরা যাক কম, ভাই দায়িত্ব কিন্তু কম না, ফিমেলদের দায়িত্ব পুরুষের থেকেও বেশি, কিন্তু তারা হচ্ছে সম্মুখ অভিনেত্রী, এটা মনে রাখবা, ঠিক আছে? ফিমেলের দায়িত্ব কম, সম্মুখ অভিনেত্রী, পুরুষের দায়িত্ব বড় কিন্তু পার্শ্ব অভিনেতা। তো এই যে পার্শ্ব এবং সম্মুখ, এই শব্দটা লিখবা পার্শ্বমুখী, সম্মুখমুখী। ক্লিয়ার? তো আশা করছি আমি 5 নাম্বার তোমাদের শেখাতে পেরেছি, এটা খুব ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। এবার আমরা ফিমারে চলে আসি। ফিমার হচ্ছে এই জিনিসটা ইম্পর্টেন্ট, মানবদের সবচেয়ে দীর্ঘ হাড্ডি। এই জায়গার তথ্যটা ইম্পর্টেন্ট, বুঝছো? প্যাটেলা, কিছুক্ষণ আগে আমি বললাম না আমাদের হাতে পিজি ফর্ম, পায়ে প্যাটেলা, এই দুটা হচ্ছে টেন্ডন থেকে আসছে, এবং এই দুটাকে তুমি ছোট করো, এগুলো সিসাম বীজ বা তিল বীজের মতো হবে। তো এই দুইটাই
দুটাই পেশির টেন্ডন থেকে আসছে, এই জন্য এই পিজি ফর্ম এবং পায়ের প্যাটেলাকে বলা হয় সিসাময়েড অস্থি। ওই যে ওইটাই বলছে, বুঝছো, প্যাটেলা একটি সিসাময়েড অস্থি, কারণ এরা কোত্থেকে আসে, পেশির টেন্ডন থেকে আসে। তো এই জায়গাটা 100% এটা সারা জীবন তোমাকে পড়তে হবে, ইভেন তুমি যদি একাডেমিক শেষ করে মেডিকেলের দিকে দাও। খুব ইন্টারেস্টিং জিনিস। টিবিয়া ফিবুলা এখানে কিছু নাই, তবে ফিবুলা দেখতে হচ্ছে দীর্ঘ যষ্টির মতো। যষ্টি মানে হচ্ছে লাঠি, ঠিক আছে? এই যে দেখো এখানে সরু একটা লাঠি আছে। ওকে, এবার চলে টারসাল। ওই যে বলছিলাম না, হাতের কবজির 8টা পড়তে হবে, পায়ের অ্যাঙ্কেলের 7টা পড়তে হবে। তো এই টাইমে মনে রাখি ক্যাডা কেনে কুনিফর্ম বা ক্যাডা কেনে ইউনিফর্ম, এভাবে মনে রাখি। দেখো, ক্যালকেনিয়াস, ডা টেলাস, ক্যাডা ক্যালকেনিয়াস টেলাস, কিনে কিউবয়েড, নেভিকুলার, কিনে কিউবয়েড, নেভিকুলার, ঠিক আছে? দেখো, ক্যাডা কিনে ইউনিফর্ম, তাহলে এইভাবে মনে রাখবা, ক্যালকেনিয়াস ডা বা টালাস, কিউবয়েড, নেভিকুলার, আর ইউনিফর্ম না, এটা অ্যাকচুয়ালি কুনিফর্ম, এবং কিউনিফর্ম হচ্ছে 3টা। তাহলে দেখো, ক্যালকেনিয়াস 1টা, টেলাস 2টা, ক্যাডা, কিউবয়েড 1টা, নেভিকুলার 1টা, তাহলে 1 2 3 4, 4টা হাড্ডি পেলাম। ইউনিফর্ম বা কুনিফর্ম পেলাম 3টা, 4 3 7টা, তাহলে এখানে 7টা, এখানে 7টা, সরি পায়ের এখানে 7টা, এখানে 7টা। ক্লিয়ার? সো এই যে দেখেন লেখা আছে ক্যালকেনিয়াস টেলাস, কিনে কিউবয়েড, নেভিকুলার, ইউনিফর্ম মানে হচ্ছে কুনিফর্ম। ক্লিয়ার? আচ্ছা, সো এখন আমরা অস্থি শুরু করব, তারপর তরুণাস্থি শুরু করব, পেশি শুরু করব। ওকে, অস্থি এবং তরুণাস্থির যে মাইক্রোস্কোপিক গঠন আছে সেখান থেকে কয়েকটা জায়গা খুব ইম্পর্টেন্ট। দেখো, অস্থি মানে হচ্ছে অস্থি, তাহলে যে কোনো একটা অস্থি যদি হয়, তার চারপাশে যে আবরণটা থাকে, উপরে যে আবরণটা থাকে আর কি, বুঝছো, চারপাশ জুড়ে যে আবরণটা থাকে এটার নাম হচ্ছে পেরিঅস্টিয়াম। এটা কিন্তু পরীক্ষায় আসবে যে অস্থির আবরণের নাম কি। আর বাকি যে জিনিসগুলো আছে এর মধ্যে এইটা হলো ইম্পর্টেন্ট। ওকে, একটা অস্থি তৈরির জন্য তোমাকে 2টা জিনিস লাগবে। একটা হচ্ছে অস্থির কিছু ম্যাট্রিক্স লাগবে, বুঝছো, পার্ট লাগবে, দ্যাট ইজ কল অসেইন। নাম দেখে মনে হচ্ছে অসেইন, অস্থির। আর অস্থিটা যেন ভেঙে না যায়, দৃঢ় হয়, এই জন্য তার সাথে কোলাজেন তন্তু দিতে হবে। কোলাজেন তন্তু ছাড়া হাড্ডি কিন্তু মট করে খালি ভেঙে যাবে। এটা লাফ দিবা, হাঁটবা, ধুম করে সব ভেঙে যাইতেছে। তাহলে বলো তো, হাড্ডি তৈরি কি কি লাগবে? অসেইন লাগবে, এটা প্রধান উপাদান। 2 নম্বর কি, ভেঙে যেন না যায়, কোলাজেন তন্তু দিতে হবে, রাইট? এখন কোশ্চেন হচ্ছে যে এখানে আর কি কি দেখতে হবে। এগুলো তো তোমরা পারবা না। অস্থি অনমনীয় মানে ফ্লেক্সিবল না, অস্থি আঁকাবাঁকা হয় না, অস্থিতিস্থাপক, অস্থি টেনে আবার আগের জায়গায় ছেড়ে দেওয়া যায় না, কঠিন প্রকৃতির, এগুলো তো জানবা। তো দেখো, এখানে একটা কথা আছে যে ক্যালসিয়াম অ্যাকচুয়ালি সমৃদ্ধ বেশি। তাহলে ক্যালসিয়াম থাকে বলে কিন্তু হাড্ডি শক্ত। বয়স বাড়ার সাথে সাথে ক্যালসিয়ামের পরিমাণ কমে, যেই না ক্যালসিয়ামের পরিমাণ কমে, অমনে তোমার হাড্ডিগুলো ভেঙে যাওয়া শুরু করে এবং জোড়া লাগতেও সময় লাগে। বয়স বৃদ্ধির সাথে সাথে ক্যালসিয়াম কমে। সো ক্যালসিয়াম ফসফেট সবচেয়ে বেশি, তারপর ক্যালসিয়ামের অন্যান্যগুলো থাকে, ঠিক আছে? তাহলে বলো তো, হাড্ডি তৈরিতে কি লাগে? ক্যালসিয়াম। কিন্তু মিস করে গেলে আরেকটা কি, ফসফেট। কি? ফসফেট। হাড্ডি কিন্তু ফসফেটের একটা বড় উৎস, বুঝছো? মাছের কাঁটা যখন খাবা, ক্যালসিয়ামও পাবা, ফসফেটও পাবা। আচ্ছা, এখন দেখো, এখানে আরেকটা কথা আছে, সেটা হলো অস্থি তৈরিতে 4 ধরনের অস্থি কোষ থাকে। 4 ধরনের অস্থি কোষ জানতেই হবে। এই বলো তো, জেনিটর মানে কি? জেনেসিস যে করে, তাহলে হাড্ডি তৈরির জন্য এরা প্রথম কোষ, যারা অন্যান্য কোষগুলোর জন্ম দেয়। দেখছো, প্রথম কোষ, এই জন্য তৈরি করে বলে জেনেসিস বা জেনিটর। আর হাড্ডির জন্য অস্টি, তাহলে অস্টিওপ্রোজেনিটর সেল, এরা অ্যাকচুয়ালি পরের সেলটাকে জন্ম দেয়। কি পরের সেল? এটার নাম হচ্ছে অস্টিওব্লাস্ট। মনে রাখবা, ব্লাস্ট মানে হচ্ছে বাচ্চা। এইটা যখন আবার বড় হয়ে যায় তখন তার নাম হয়ে যায় সাইট। তাহলে এবার দেখো, অস্টিওপ্রোজেনিটর সেল থেকে অস্টিওব্লাস্ট, ওটা যখন ওই অস্টিওব্লাস্ট যখন বড় হয় তার নাম অস্টিওসাইট। তাহলে 3 ধরনের সেল অলরেডি হয়ে গেল। আরেকটা, হাড্ডির ভেতরে প্রচুর রক্ত যায়, হাড্ডি থেকে রক্ত তৈরি হয়। তাহলে হাড্ডিতে জীবাণু যাবে, জীবাণুগুলো তাহলে কি করতে হবে? মেরে ফেলতে হবে। এই জন্য কিলার সেল থাকে, ক্লাস্ট সেল থাকে, কিলার বা ক্লাস সেল থাকে, দ্যাট ইজ কল অস্টিওক্লাস্ট। তাহলে বলো, হাড্ডিতে কত ধরনের, অস্থিতে কত ধরনের কোষ থাকে? 4 ধরনের। অস্টিওপ্রোজেনিটর সেল,
অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। এখানে শ্বেতকণিকা কোনটা, ফ্যাগোসাইটিক সেল কোনটা, অস্টিওক্লাস্টটা। এটা কিন্তু হাড্ডির নিজের কোষ না, এটা বরং শ্বেতকণিকা একটা, যেটা হাড্ডিতে বসে থাকে জীবাণুকে ধ্বংস করার জন্য। কোনো কারণে তোমার হাড্ডিটা ভেঙে গেল, যদি এরকম করে জোড়া লাগে, উঁচু নিচু যদি হয়, ওইটাকে আবার খেয়ে খেয়ে সে সমান সমান করে দেয়, রিমডেল করে। বুঝছো? তো ডান। এই ছিল আমাদের অস্থি। অস্থির আবরণ। অস্থিতে 4 ধরনের কোষ। অস্থিতে কোন ধরনের আয়ন বেশি, ক্যালসিয়াম এবং ফসফেট, আর লবণ বেশি, ক্যালসিয়াম ফসফেট। আর হচ্ছে অস্থির কী কী উপাদান দিয়ে তৈরি, অসেইন এবং কোলাজেন। তো দেখো এখানে একটা ছবি আছে, এই ছবিটা কিন্তু পরীক্ষায় আসবে। হ্যাবারশিয়ান তন্ত্র কি, এই প্রশ্নটা আসবে। তাহলে বলো, এই হাড্ডিটা কি শক্ত হাড্ডি? না। তাই মনে রাখবা, দৃঢ় অস্থির গাঠনিক এককের নাম হ্যাবারশিয়ান তন্ত্র। দৃঢ় অস্থির গাঠনিক এককের নাম হ্যাবারশিয়ান তন্ত্র। এটা কিন্তু পরীক্ষায় আসবে। দেখো, দৃঢ়, দৃঢ় মানে হচ্ছে নিরেট, হ্যাঁ, সেগুলোই দৃঢ় যাদের ভেতরে ফাঁপা নাই। তাহলে দেখো, হ্যাবারশিয়ান তন্ত্র কিন্তু এরকম গোল গোল, বুঝছো, মাঝখানে এরকম একটা ফাঁপা থাকে। তো পুরোটা মিলে হচ্ছে হ্যাবারশিয়ান তন্ত্র, রাইট? তো মাঝখানে যে ফাঁপা থাকে, এটার নাম কি, হ্যাবারশিয়ান নালী না? হ্যাবারশিয়ান নালী না? হ্যাবারশিয়ান নালীতে 3টা জিনিস থাকে। এটা হলো রক্তর শিরা, রক্তের ধমনী আর স্নায়ু। তাহলে হাড্ডিতে স্নায়ু যায়, রক্ত দেওয়ার জন্য ধমনী যায়, রক্ত বের করার জন্য শিরা থাকে। তাহলে হ্যাবারশিয়ান তন্ত্রের মাঝখানে যে নালী, তার নাম হ্যাবারশিয়ান নালী। হ্যাবারশিয়ান নালীতে এই 3টা জিনিস থাকে। পরীক্ষায় আসে হ্যাবারশিয়ান নালীতে কোনটি থাকে না। ঠিক আছে? তো এটা একটা পাতলা পাতের মতো, এটা পয়সার মতো চিন্তা করো, পয়সার মাঝখানে ফুটা, এটা একটা ফুটা পয়সা। এই পয়সায় আবার এরকম কিছু ফাঁকা ফাঁকা জায়গা আছে, বুঝছো? এগুলোকে আমরা লেক বলতে পারি। কি বলতে পারি? লেক। লেক বলতে পারি। লেক থেকে আমি কি লেকুনা বলতে পারি না? পারি কি না? পারি। তো এর মধ্যে কোষ থাকে, এই যে কোষ নিউক্লিয়াস, এই যে একটা কোষ নিউক্লিয়াস, কোষ নিউক্লিয়াস। তো এগুলোর নাম হচ্ছে লেক। লেকের ভেতরে যে কোষটা আছে, এটা হচ্ছে অস্থির কোষ বা অস্টিওসাইট। ওই যে 4 ধরনের কোষ বললাম না, অস্টিওপ্রোজেনিটর, অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট, অস্টিওক্লাস্ট। তো এই যে এটা অস্টিওসাইটটা থাকে এখানে। বলো তো, হ্যাবারশিয়ান তন্ত্রের গহ্বরগুলোকে আমরা কি বলি? লেকুনা বা লেক বলি। লেকুনাতে কি থাকে? অস্টিওসাইট। অস্টিওসাইট কিন্তু জীবিত কোষ, বুঝছো? আচ্ছা, এখন এই গর্তগুলোর সাথে পরে গর্তটা কিন্তু এরকম কানেক্টেড। গর্তগুলোর সাথে কি, পরে গর্তটা কানেক্টেড, এরকম কানেক্টেড, একটার সাথে আরেকটা কানেক্টেড, বুঝছো? এগুলো কানেক্টেড, মানে লেকগুলা পরস্পরের সাথে কানেক্টেড। তো বলো তো, এগুলোর নাম কি? আমরা ক্যানাল বলতে পারি না? ছোট ছোট ক্যানাল যদি হয়, এগুলোকে আমরা ক্যানালি কুলি বলবো। তাহলে বলো, এগুলোর নাম কি? এগুলো হচ্ছে ক্যানাল। ক্যানালের মাধ্যমে 2 লেকের মধ্যে কমিউনিকেশন আছে। ছোট ক্যানাল, এই জন্য ক্যানালি কুলি বলে। ক্লিয়ার? আশা করছি এই পর্যন্ত তোমাদের ডান। আমি আরেকবার বলি, মাঝখানেরটার নাম হচ্ছে হ্যাবারশিয়ান নালী। হ্যাবারশিয়ান নালীতে শিরা, ধমনী এবং স্নায়ু আছে। গর্তগুলোর নাম হচ্ছে লেকুনা বা লেক। লেকুনার মধ্যে যে সেলটা আছে তার নাম অস্টিওসাইট, এটা একটা জীবিত কোষ। আর সবগুলোর সাথে কানেকশন আছে, এই কানেকশনগুলোর নাম হচ্ছে ক্যানালিকুলি, ছোট ছোট ক্যানাল। নিচে লিখবা চিত্র হ্যাবারশিয়ান তন্ত্র। চিত্র হ্যাবারশিয়ান তন্ত্র। তো মনে রাখবা, হাড্ডিতে শুধু যে এরকম থাকে তা না, এগুলো লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার থাকে। প্রত্যেকটা লেয়ারকে ল্যামেলি বলে। তো এরকম কিন্তু এই পাশে আরেকটা আছে, বুঝছো? তো এরও এইরকম গর্ত থাকবে না, হ্যাবারশিয়ান ক্যানাল। মনে রাখবা, 2টা হ্যাবারশিয়ান ক্যানালের মধ্যে যে কানেকশন, এটার নাম কিন্তু ভক্সম্যান নালী, ভক্সম্যান ক্যানাল। ভক্সম্যান ক্যানাল। তাহলে ক্যানাল আমরা 2টা পেলাম, একটা হচ্ছে হ্যাবারশিয়ান ক্যানাল, ক্যানালি কুলি, আর 2টা হ্যাবারশিয়ান ক্যানালের মধ্যে কমিউনিকেশন, দ্যাট ইজ কল্ড ভক্সম্যান ক্যানাল। ক্লিয়ার? এই যে দেখো, এখানে মোটামুটি সবগুলো কভার করা আছে। পরীক্ষায় কিন্তু এই চিত্রটা আসবে, এরকম একটা চিত্র দিয়ে দিবা। চিত্র হ্যাবারশিয়ান তন্ত্র, হ্যাবারশিয়ান তন্ত্র, আর নালীটার নাম হ্যাবারশিয়ান নালী। এখন প্রশ্ন হলো, হ্যাবারশিয়ান কথাটা কোত্থেকে আসে? এটা একজনের নাম থেকে আসছে। আর বলো তো, এই জিনিসগুলো কাদের থাকে? এই যে যেগুলা একটু নরম, ভেতরে স্পঞ্জ থাকে, তাদের না, যেগুলা শক্ত সেই হাড্ডির এটা। ঠিক আছে? আচ্ছা, এবার চলে আসি আমরা নিরেট হাড্ডি এবং স্পঞ্জি হাড্ডির মধ্যে পার্থক্য। নিরেট হাড্ডি তো গাঠনিক একক দেখে আসলা, তাদের নাম কি? হ্যাবারশিয়ান তন্ত্র। এখনই দেখলা হ্যাবারশিয়ান তন্ত্র। আর স্পঞ্জি হাড্ডিগুলো বুঝছো, যেমন স্পঞ্জের মতো, দেখো একটার সাথে আরেকটা এরকম ফাঁপা 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 তৈরি করে, ফাঁপা ফাঁপা। ফাঁপা ফাঁপা তৈরি করতেছে, ভেতরে ফাঁপা থাকে। তো দেখো, এই যে প্রত্যেকটা গহ্বরকে বলে ট্রাবেকুলি, বুঝছো?
ট্রাবেকুলি। অ্যাকচুয়ালি ট্রাবেকুলি কিন্তু এই ফাঁপা জায়গাটা না, এই যে বিমগুলো আছে না পরস্পর সাথে কানেক্টেড একটা দেয়ালগুলো, এটা তাহলে এটা একটা দেয়াল দিয়ে একটা ফাঁপা হয়েছে, এটা একটা দেয়াল দিয়ে একটা ফাঁপা হয়েছে, প্রত্যেকটা দেয়ালের ফাঁপাগুলোকে আমরা একটা করে ট্রাবেকুলা বলতে পারি। ট্রাবেকুলা মানে একটা ফাঁকা জায়গা বা একটা স্ট্রাকচার একটা, ঠিক আছে। তো ওইটা আর হচ্ছে নিরেট অস্থি বা শক্ত হাড্ডির মধ্যে পার্থক্য কি দেখো, আমাদের দেহের 80%ই শক্ত হাড্ডি আর 20% হচ্ছে স্পঞ্জি অস্থি। ক্লিয়ার? যেমন মাথার হাড্ডিগুলো আছে না, বাইরে থেকে শক্ত নিরেট, ভেতরের দিকে কিন্তু ফাঁপা। স্টারনাম বাইরে থেকে শক্ত বা নিরেট অস্থি, ভেতরে ফাঁপা, ঠিক আছে। এই যে বড় হাড্ডির মাথাটা বাইরে থেকে নিরেট অস্থি, ভেতরে ফাঁপা, এই জায়গাটা পুরোটা নিরেট অস্থি। ক্লিয়ার? তো দেখো এরা যারা নিরেট, ভেতরে ফাঁপা নাই, ঘন হয়, ভারী হয়, মজবুত হয়, তাহলে ওরা কী হবে, পাতলা হবে, হালকা হবে, কুঠুরি থাকবে। যে কোনো হাড্ডির ক্ষেত্রে চিন্তা করো, এই হাড্ডিটার ক্ষেত্রে চিন্তা করো, তুমি যে বাইরের এই দিকটা দেখো, এটা কিন্তু নিরেট, খুবই শক্ত, কিন্তু ভেতরে গেলে দেখবে এরকম ফাঁপা ফাঁপা। তাহলে দেখো অস্থির বাইরের দিকটাই হচ্ছে অ্যাকচুয়ালি নিরেট অস্থি, ভেতরের দিকটা কি, ভেতরের দিকে ওরা থাকে। তো হিউমেরাস ফিমার এই হাড্ডিগুলো কিন্তু নিরেট হাড্ডি, বাট করটিকা মাথার হাড্ডিগুলোর ভেতরে ফাঁপা থাকে। চাপা হাড় যেমন এই যে স্টারনামের ভেতরে ফাঁপা থাকে, তারপর হচ্ছে আমাদের যে মেরুদণ্ডের যে হাড্ডিগুলো আছে না, ওগুলোর ভেতরে ফাঁপা থাকে, বাইরের দিকে নিরেট, ভেতরে স্পঞ্জি। ক্লিয়ার? ওকে, আশা করছি এই পর্যন্ত বুঝতে পেরেছো। ছোটবেলায় কিন্তু মায়ের পেটে যখন থাকি সবগুলো স্পঞ্জি হাড্ডি। অস্থির যে কাজগুলো আছে, কাজগুলো আশা করছি রিডিং পড়লে পারবা। এখানে শুধু একটা কথা, স্পেশাল কথা আছে যে হিমোপয়েটিক বা হেমাটোপয়েটিক স্টেম সেল থাকে। হেমাটোপয়েটিক মানে হচ্ছে যে হিম পয়েসিস করে, হিম প্রোডাকশন করে, মানে রক্ত প্রোডাকশন করে, বুঝছো? হিম মানে রক্ত, পয়েটিক মানে যে প্রোডাকশন করতেছে, স্টেম মানে হচ্ছে যে কোনো ধরনের সেল তৈরি করার ক্ষমতা তার আছে, রাইট? আরবিসি হোক, ডব্লিউবিসি হোক আর প্লাটিলেট হোক, সব তৈরির ক্ষমতা থাকলে তাকে আমরা স্টেম সেল বলি। আর যেহেতু রক্তের সব কোষ তৈরি করতেছে, এই জন্য হেমাটোপয়েটিক বা হিমোপয়েটিক স্টেম সেল। হাড্ডির ভেতরে চর্বি থাকে, হাড্ডির ভেতরে বিভিন্ন ধরনের আয়ন থাকে, ক্যালসিয়াম, ফসফেট বা ফসফরাস, রাইট? আর কানের হাড্ডি আমাদের শুনতে সাহায্য করে। হাড্ডির ভেতরে আমাদের রেডিকুলার এন্ডোথেলিয়াল তন্ত্র আছে। হোয়াট ইজ রেডিকুলার এন্ডোথেলিয়াল তন্ত্র? কিছুই না, ওই যে অস্টিওক্লাস্টার কথাই বলছে আর কি। অস্টিওক্লাস্ট, তোমরা তো জানো যে অস্টিওক্লাস্ট হচ্ছে অস্থিতে থাকে, এটা একটা ফ্যাগোসাইটিক সেল। হরমোনাল ক্রিয়া, হাড্ডি থেকে একটা কিন্তু হরমোন ক্ষরণ হয়, এই জিনিসটা দেখো, অস্টিওক্যালসিন, হাড্ডি থেকে ক্ষরণ হয়, কিন্তু তার কিন্তু ক্যালসিয়ামের সাথে কোনো সম্পর্ক নাই। তার সম্পর্ক কার সাথে জানো? চর্বির সাথে। সে চর্বিকে ভেঙে শর্করা বা সুগার তৈরি করে, বুঝছো? আচ্ছা, তরুণাস্থি, অস্থির যেমন আমরা আবরণ দেখেছি পেরি অস্টিয়াম, এদের আবরণের নাম হচ্ছে পেরিকন্ড্রিয়াম। ক্লিয়ার? আচ্ছা, 2 নাম্বার দেখো, এরা এইগুলো কি ছিঁড়ে যায়? ছিঁড়ে যায় না, এই জন্য এখানে কিন্তু কোলাজেন থাকে। আর কন্ড্রিন কথাটা শুধু জেনে রাখো, আর কন্ড্রোব্লাস্ট। দেখো কন্ড্রো শব্দের অর্থ কিন্তু তরুণাস্থি, তাহলে তরুণাস্থির ব্লাস্ট কোষকে বলা হয় কন্ড্রোব্লাস্ট, তরুণাস্থির যেটা পরিণত কোষ তাকে বলা হয় কন্ড্রোসাইট। অস্থিতে 4 ধরনের কোষ দেখাইছিল, কিন্তু এখানে আমরা দেখতেছি 2 ধরনের কোষ, কন্ড্রোব্লাস্ট, কন্ড্রোসাইট। আর ওখানে কি ছিল? অস্টিওব্লাস্ট, অস্টিওসাইট। শেষে ছিল অস্টিওক্লাস্ট, সামনে ছিল অস্টিওপ্রোজেনিটর, তাই না? আচ্ছা, আবরণের নাম কি? পেরিকন্ডিয়াম। এগুলো রিডিং পড়বা, আশা করছি পারবা। তরুণাস্থির প্রকারভেদ মনে রাখবে, এটা 100%। তরুণাস্থি 4 ধরনের হয়। দেখো প্রথমে আমরা এই যে চুনময় বা ক্যালসিফাইডটা পড়ে ফেলি। তোমরা বলো তো, এটা স্ক্যাপুলার একটা গর্ত, হ্যাঁ? তো এইটাতে হয় কি, এই যে হিউমেরাসটা আছে না, হিউমেরাসের যে মাথা, এই মাথাটা এটার মধ্যে যুক্ত থাকে। তো তোমরা বলো তো, সারা দিন যদি ঘষা খায় মাথাটা ক্ষয় যাবে না? এই জন্য এর উপরে ক্যালসিয়াম জমে খুব শক্ত একটা আবরণ তৈরি হয়, যাতে এই জিনিসটা যদি আমরা এর গর্তের মধ্যে ঢোকায় রাখি, এই জায়গাটা নষ্ট হবে না। তো ক্যালসিয়াম জমে বলে এই জায়গাটাকে আমরা বলি ক্যালসিফাইড বা চুনময় তরুণাস্থি। এবার বলো, হিউমেরাস এবং ফিমারের মাথায় কোন ধরনের তরুণাস্থি থাকে? সারাক্ষণ নড়তেছে, তো মাথার মধ্যে থাকবে ক্যালসিয়াম সমৃদ্ধ বা চুন সমৃদ্ধ তরুণাস্থি, ক্যালসিফাইড তরুণাস্থি। ক্লিয়ার? এবার চলে আসে আমরা 1 নম্বরটাতে। কিছু তরুণাস্থি আছে, যেমন আমাদের শ্বাসনালী, ট্রাকিয়ার যে তরুণাস্থিগুলো আছে, এগুলোর ভেতর দিয়ে আলো দিলে ওই পাশে দেখা যায়, স্বচ্ছ না, এগুলা একটু নীল রঙের আর কি। তো যারা স্বচ্ছ এবং নীল রঙের তাদেরকে আমরা বলি স্বচ্ছ তরুণাস্থি বা হায়ালিন তরুণাস্থি। তাহলে বলো তো, আমাদের শ্বাসনালীর যে তরুণাস্থিগুলো আছে এগুলো কি হায়ালিন তরুণাস্থি? এই যে দেখো, নাক শ্বাসনালীর মধ্যে, নাক, শ্বাসনালী, শ্বাসনালীর সাথে কানেরও সম্পর্ক আছে, কর্ণকুহর, বুঝছো? তাহলে এইটা মনে রাখতে হবে।
কিংবা এইভাবে মনে রাখবা হায়া, হায়া মানে লজ্জা, লজ্জা সবসময় নাকে থাকে, তাহলে নাকের সাথে কানেক্টেড শ্বাসনালী, নাকের সাথে কানেক্টেড কর্ণকুহর। ঠিক আছে, এবার চলে আসি আমরা এই দুইটা কিন্তু খুব জরুরি, এই দুইটা যদি না বুঝতে পারো খবর আছে। দেখো দুইটা ছবি দেওয়া আছে, তোমরা একটু ভালো করে দেখো, এখানে একটা সুতা গেছে, সুতাটা কি এদিকেও গেছে এদিকেও গেছে, এদিকেও গেছে এদিকে গেছে, তোমরা বলো তো এখানকার সুতাগুলো কি শাখান্বিত না? কিন্তু এখানে দেখছো এই পাশে সুতা গেছে, পাশ দিয়ে সমান্তরালে আরেকটা গেছে, পাশ দিয়ে সমান্তরালে আরেকটা, পাশ দিয়ে সমান্তরালে একটা, সবাই আলাদা আলাদা এবং সমান্তরালে থাকে। তাহলে মনে রাখবা এই তরুণাস্থি এবং এই তরুণাস্থি দুটো স্বচ্ছ নয়, অস্বচ্ছ, বাট এর যে সুতাগুলা আছে এই সুতাগুলা সাদা রঙের, আর এর যে এই যে শাখা প্রশাখাযুক্ত সুতা আছে এগুলোর মধ্যে ইলাস্টিসিটি ক্ষমতা আছে। তাহলে এবার বলো আমাকে, এটা ইলাস্টিক তরুণাস্থি না? স্থিতিস্থাপক তরুণাস্থি না? আর এটা তাহলে অস্থিতিস্থাপক তরুণাস্থি। ক্লিয়ার? সাদা যেহেতু, তাহলে আমরা শ্বেততন্তুময় তরুণাস্থি বলবো, শ্বেততন্তুময় তরুণাস্থি। দেখো আরেকবার, এগুলো ইলাস্টিসিটি আছে, এই জন্য আমরা এটাকে বলি স্থিতিস্থাপক বা ইলাস্টিক তরুণাস্থি। এই স্থিতিস্থাপক তরুণাস্থিগুলো হালকা বুচ্ছ হলুদ বর্ণের, এই জন্য বলা হয় হলুদ তন্তুময় বা পিত তন্তুময় তরুণাস্থি। ক্লিয়ার? আর এখানে যে সুতাগুলো দেখতেছি এই সুতাগুলো কি? এই সুতাগুলো হচ্ছে অস্থিতিস্থাপক, এই সুতাগুলোর রং সাদা, এই জন্য এটাকে আমরা বলি সাদা তন্তুর তরুণাস্থি বা শ্বেত তন্তুময় বা হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি। ক্লিয়ার? তাহলে এই দুইটা কোথায় থাকে? খুব সিম্পল, এটা মনে রাখবা। দেখো এটা তো ওই যে হিউমারাস ফিমারের মাথায় থাকে না, চুনওয়ালা শক্ত, আর এটা কোথায়? হায়া, হায়া মানে নাকে থাকে। তো এই যে এইটা মনে রাখা, এটা খুব সহজ, সেটা হলো আমাদের ওই যে ভার্টিব্রাগুলো থাকে না মেরুদণ্ডে, প্রত্যেকটা লেয়ারের ফাঁকে ফাঁকে থাকে আন্তঃকশেরুকীয় চাকতি, যেটা ওইটা হচ্ছে হোয়াইট ফাইব্রাস বা শ্বেততন্তুময়। ঠিক আছে, মনে রাখা খুবই সহজ, পরীক্ষা এটা আসবে। বাট এটা কীভাবে মনে রাখবা? দেখো ইলাস্টিক ই দিয়ে শুরু হয়, এটা ট্রিপল ই মনে রাখবা, এর উদাহরণ সারা জীবন মনে রাখবা। ইলাস্টিক তরুণাস্থি ট্রিপল ই দিয়ে মনে রাখতে হয়। ইতে হচ্ছে এক্সটার্নাল ইয়ার, বহিকর্ণ, এক্সটার্নাল ইয়ার। ইতে হচ্ছে ইউস্টেশিয়ান টিউব, কানের ভেতর থেকে মুখের সাথে একটা ইউস্টেশিয়ান টিউব আছে। আর এই ইতি হচ্ছে এপিগ্লোটিস, আমাদের শ্বাসনালীর উপরে যে ঢাকনিটা আছে। তাহলে বলো ইলাস্টিকগুলা বা স্থিতিস্থাপক তরুণাস্থি কেমন মনে রাখে? ট্রিপল ই দ্বারা। হোয়াইট যেটা কোথায় থাকে? মেরুদণ্ডের ফাঁকে, যার নাম আন্তঃকশেরুকীয় চাকতি। হায়ালিন তরুণাস্থি বা স্বচ্ছ তরুণাস্থি কোথায় থাকে? হালকা নীল বর্ণের যেগুলো। হায়া তো নাকে থাকে, তার নাক, শ্বাসনালী, রাইট, ট্রাকিয়া, এদিকে, রাইট। আর লাস্টেটা চুনময় যেগুলো শক্ত, এগুলো হিউমারাস এবং ফিমারের মাথায় থাকে। প্রশ্ন হচ্ছে ভাই ছবিটা কীভাবে চিনবো? উদ্দীপকে তো দিবে। দেখো এইটার এইটার মধ্যে পার্থক্য দেখো, সেটা হলো কাছাকাছি, হ্যাঁ, কিন্তু দেখো এটাতে ডট ডট আছে, প্রচুর ম্যাট্রিক্স আছে, আর এটাতে চুন থাকার কারণে বুঝছো ম্যাট্রিক্সগুলো নাই, দেখা যাচ্ছে না। তাহলে এটাতে ডট ডট পাবা আর এটাতে কোনো ডট ডট পাবা না, দুইটা পাশাপাশি রেখে পড়বা। আর এখানে দেখো যদি পরীক্ষা সরাসরি তুলে দেয়, দেখো এখানে একটা কোষ আছে যেখানে পরপর 4টা কোষ আছে, কিন্তু এখানে কোনো 4 কোষের ক্লাস্টার নাই। তাহলে বলো চুনময় এবং হায়ালিনের মধ্যে পার্থক্য কি? হায়ালিনে ম্যাট্রিক্স থাকবে ডট ডট, রাইট, এটা প্রথম। আর একটা কি, এই দুইটার মধ্যে আরেকটা পার্থক্য করার পয়েন্ট আছে কি, ওখানে একটা কোষ আছে যেখানে 4টা দেখা যাচ্ছে, এখানে ওইরকম নাই। এই দুইটার মধ্যে পার্থক্য, এই দুইটার মধ্যে পার্থক্য খুবই সহজ। স্থিতিস্থাপক তরুণাস্থিগুলো একটা সুতা যাবে, শাখা প্রশাখা হবে, কিন্তু হোয়াইট যেটা শ্বেততন্তুময় তরুণাস্থি, এখানে অনেক সুতা যাবে, একটা আর একটা সমান্তরালে থাকবে। ঠিক আছে, প্লিজ এটা পড়ে নিও, আমি কিন্তু 100% দিয়ে রাখছি, পরীক্ষাটা আসবেই, এমসিকিউতে আসবেই। তরুণাস্থি এবং অস্থির পার্থক্যটা এখানে নিয়ে নিবা, আবরণ তো আছে, তাদের দৃঢ়তা নিয়ে পড়বা। এটা তোমরা ইজিলি পারবা, অবস্থানগুলো পারবা, কিছু কাজ পারবা। হ্যাবারশিয়ান তন্ত্র এটাতে থাকে, ওইটাতে থাকে না। তারপর হচ্ছে আবরণ, পেরিওস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম, ওইটা পেরিওস্টিয়াম। তো আশা করছি পারবা। হ্যাঁ, এইটা স্থিতিস্থাপক, ওটা অস্থিতিস্থাপক। পেশি, পেশিটা খুবই সহজ। দেখো 1 নম্বর, তোমরাই বলো তো মায়ো মানে পেশি না? তাহলে পেশি কোষকে আমরা কি বলবো? মায়োসাইট। তো মায়োসাইট একটা ফাংশনাল কোষ, পরিণত কোষ। ওটা তখন বাচ্চা ছিল, নাম কি? ব্লাস্ট না? মায়ো ব্লাস্ট। শেষ। এবার 2 নম্বরে চলে আসি, বলো কোষের আবরণের নাম কি জানো? প্লাজমা মেমব্রেন। তোমরা কি জানো এটার আর একটা নাম হচ্ছে প্লাজমা লেমা? ফ্লুইড মোজাইক মডেল যেটা পড়ছো না, ওটার নাম প্লাজমা লেমা। তাহলে সাইটোপ্লাজমের আবরণের নাম যদি প্লাজমা লেমা হয়, তাহলে পেশির আবরণের নাম কি? সার্কোলেমা। সার্কো মানে পেশি, সার্কো মানে পেশি, আর লেমা মানে লেয়ার, পাতলা একটা লেয়ারের আবরণ থাকে, সার্কোলেমা। তাহলে সাইটোপ্লাজমের নাম যদি সাইটোপ্লাজম হয়, তাহলে পেশির সাইটোপ্লাজমের নাম কি? সার্কোপ্লাজম। সার্কো মানে পেশি, সাইটোপ্লাজম, পেশির সাইটোপ্লাজম। ক্লিয়ার? আমরা একটু নিচে আসি,
নিচে আমার মনে হচ্ছে না এখানে কিছু আছে, বাট একটা জিনিস আছে, পেশিতে অ্যাক্টিন এবং মায়োসিন থাকে, এরা সংকোচন করতে হেল্প করে। আর লাস্টে একটা জিনিস দেখো, মেজোডাম থেকে আসছে। দেখো পেশির ভেতরে রক্তনালী আছে, রক্তনালীর ভেতরে রক্ত আছে, পেশির ভেতরে হাড্ডি আছে, এরা সবাই আসে মেজোডাম থেকে। অস্থি থেকে আসে মেজোডাম থেকে, রক্ত থেকে আসে মেজোডাম থেকে, অস্থি থেকে আসে মেজোডাম থেকে, তরুণাস্থি থেকে আসে মেজোডাম থেকে। ঠিক আছে? তো এখানে যে পার্থক্যটা আছে, এই পার্থক্যটা 100%। তো প্রথমে ছবিটা দেখো, এগুলো নলের মতো, দেখছো? ওকে, সো দিস ইজ ঐচ্ছিক পেশি, যেটা আমরা ইচ্ছা মতো নাড়াইতে পারি, যেমন এই পেশিটা। ক্লিয়ার? অনৈচ্ছিক পেশি ধরা যাক হচ্ছে আমাদের দেহের ভেতরে জরায়ুতে আছে, রক্তনালীতে আছে, যেগুলো আমরা নাড়াইতে পারি না। ওই পেশিগুলো দেখো মাকুর মতো, দেখছো? এই প্রান্ত আর এই প্রান্তটা গোল, রাইট? আচ্ছা একটা জিনিস বলো তো, যদি এরকম গোল হয় তাহলে নিউক্লিয়াসটা মাঝখানে থাকবে না? থাকবে কি না? তোমার হাতে পেশি এইরকম, দেখো নিউক্লিয়াসটা দেখছো সাইডে দিছে। সাইডে থাকার কারণ কি জানো? কারণ প্রচুর নিউক্লিয়াস আছে এটার মধ্যে, আশপাশ ভরপুর। পরে যেটা অনৈচ্ছিক পেশি, দেখো এটা এইরকম মাকুর মতো, মাঝখানে নিউক্লিয়াস। তারপরেরটার স্পেশালিটি কি জানো? এই তিনটা পার্থক্য করে কিভাবে? অনৈচ্ছিক পেশি বা যেগুলো আমরা নাড়াইতে পারি না, তার চেহারা দেখে বোঝা যায়। আর এইটা আর ওই লাস্টেরটার মধ্যে পার্থক্য হচ্ছে যে এদের মধ্যে কমিউনিকেশন থাকে। কারণ হার্টের মধ্যে সব পেশির মধ্যে কমিউনিকেশন রাখতে হয়, কারেন্ট যখন যায় না একটার সাথে আরেকটা যেন কারেন্ট পায়। ওকে, তো দেখো আমরা তিন ধরনের পেশি পেয়েছি, এক এক করে আমরা ব্যাখ্যা পড়ি। সেটা হলো, প্রথমটা ঐচ্ছিক পেশি, এবং এরা হাড্ডির উপরে থাকে বলে এদের নাম আমরা বলি কঙ্কাল পেশি। কি বলি? কঙ্কাল পেশি। এবং এগুলো ডোরা কাটা, বুঝছো? এই জন্য এদেরকে বলা ডোরা কাটা বা রৈখিক পেশি। পরেরটা আমরা নাড়াইতে পারি না, এটা আমাদের দেহের ভেতরে থাকে বিভিন্ন অঙ্গে, যেগুলো আমরা নাড়াইতে পারি না, এই জন্য এটার নাম হচ্ছে অনৈচ্ছিক পেশি। এবং এর গায়ে ডোরা কাটা থাকে না, এই জন্য আমরা বলি মসৃণ, স্মুথ, কোনো দাগ নাই। আর হৃৎপিণ্ডে থাকে হৃৎপেশি, রাইট? এবার এক এক করে দেখো এর কাজ কি তাহলে। হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ ঘটানো। এটা কি আমাদের দেহের বিভিন্ন অঙ্গে থাকে না? রক্তনালী, পরিপাকনালী এখানে থাকে না? অনৈচ্ছিক যেহেতু, নাড়াইতে পারছি না, তাহলে দেখছো এগুলোর ভেতর দিয়ে তারা বিভিন্ন ধরনের জিনিসপত্রকে নিয়ে যাইতে হেল্প করে। আর সামনের এটা আমাদের অঙ্গ সঞ্চালন ঘটায়। এই যে আমি নড়াচড়া করছি, কথা বলছি, এই পেশিগুলা কি? এই পেশি, রাইট? এবার দেখো অবস্থান ইজিলি পারবা। এই যে আমাদের চোখের পেশি আমরা নাড়াইতে পারি, চোয়াল নাড়াইতে পারি, ঠোঁট নাড়াইতে পারি, গলবিল আমরা নাড়াইতে পারি। এই যে কথা বলার সময় নাড়াচ্ছি। মধ্যস্থতা, এই যে দেখো শ্বাস বন্ধ করে ফেললাম, মধ্যস্থতা আটকাই দিয়া। ইন্টারকোস্টাল পেশি, এই যে এখানে ইন্টারকোস্টাল মানে দুই কোষ্ঠীর মাঝখানে বা দুই পরশুকার মাঝখানে আছে, রাইট? তো আমি করতেছি, দেখো ওদের কিন্তু আমি সংকোচন প্রসারণ করতে পারলাম। অনৈচ্ছিক পেশি যেটা নাড়াইতে পারি না, ওটা কোথায় থাকে দেখেই বুঝবা। দেখো পৌষ্টিক নালীর পেশি ভেতরে যেগুলো আছে, আমি নাড়াইতে পারি না। রক্তনালীর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। শ্বসন নালীর উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। মূত্রথলি যেইটা, আমার ওটার উপর কোনো নিয়ন্ত্রণ নাই। জরায়ু, এটার উপর আমার কোনো নিয়ন্ত্রণ নাই। আর এটা শুধুমাত্র হৃৎপিণ্ডেই থাকে। তাহলে প্রধান এই দুটাই কিন্তু আসলে আমাদের, আর হচ্ছে এই ছবিটা বুঝতে পারাটাই হচ্ছে পার্থক্য। তাইলে বুঝবা। দেখো এই ছবি থেকে নিউক্লিয়াসগুলো কোথায় মুহিব? নিউক্লিয়াসগুলো পরিধির দিকে দেখাচ্ছে, দেখছস? এটা মাকুর মতো, নিউক্লিয়াসগুলো কোথায়? মাঝখানে, এই যে স্ফীত অংশে বা মাঝখানে। এটা নিউক্লিয়াস কোথায়? এটারও মাঝখানে, সরি মাঝখানে। ঠিক আছে, শাখা প্রশাখায় আসি। দেখ শাখা প্রশাখা আছে? নাই নাই নাই, আছে শুধু এইটাতে, তাই না? হার্টের শাখা প্রশাখা কানেক্টেড থাকতে। ইন্টারকালেক্টেড ডিস্ক খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ওটা শুধু হার্টের পেশিতেই থাকে। ওই যে একটা আরেকটার সাথে যুক্ত হচ্ছে না শাখা প্রশাখার মাধ্যমে, তো এই জায়গাটা ডিস্ক থাকে বা কানেকশন থাকে, দ্যাট ইজ কল ইন্টারকালেক্টেড ডিস্ক, শুধু এর থাকে। তাহলে অলরেডি 3টা 4টা 5টা 6টা আমরা পড়েই ফেলছি। আর কি কি পড়তে হবে? এই যে নিউক্লিয়াসের সংখ্যা। তোমরা দেখো এইটার যদি কেন্দ্রেই মাত্র নিউক্লিয়াস রাখতে পারি, একটা নিউক্লিয়াস রাখতে পারবো, বাট এগুলোতে আমরা শত শত নিউক্লিয়াস রাখতে পারবো। তো এখানে কয়েকশো নিউক্লিয়াস থাকে, আর বাকি দুটোতে একটা একটা করে থাকে। ঠিক আছে? আর আমি তো শুরুতেই বলেছি এটার নাম যেহেতু রৈখিক পেশি, তাহলে রেখা আছে কোথায়? অনুপ্রস্থ রেখা আছে। আর এগুলোর মধ্যে এইটাতে কি নাই, কারণ এটা রৈখিক না, মসৃণ পেশি। তোমরা একটা জিনিস দেখো, নাড়াচাড়ার ক্ষেত্রে এই দুইটাই কিন্তু অনৈচ্ছিক, কিন্তু গঠনগতভাবে এইটা কিন্তু এর সাথে মেলে। গঠনগতভাবে হৃৎপেশি এবং কঙ্কাল পেশি সেম, আর কাজের দিক থেকে এরা দুজন সেম, এদের উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। ঠিক আছে? সো বাকিটুকু পড়লেই পারবা। প্লিজ এইটা 100% আমি দিয়ে দিছি, এমসিকিউ প্রচুর আসবে এখান থেকে।
কঙ্কাল পেশির প্রকারভেদ আমি 2-4টা আমি তোমাদের একটু দেখাই। দেখো, ফ্লেক্সর মানে ভাঁজ করা। তাহলে আমাদের এখানে একটা বাইসেপস পেশি আছে, সে আমাকে কি করলো, সে সংকুচিত দেখো ভাঁজ করলো। তাহলে বাইসেপস পেশি এক ধরনের ফ্লেক্সর পেশি বা ভাঁজ করার পেশি, তাই না? দেখো, ভাঁজটা যদি আমি এক্সটেন্ড করি, প্রসারিত করি, তাহলে এটাকে আমি বলবো না এক্সটেনশন করলাম। তাহলে যে পেশি এক্সটেনশন করে সেই পেশির নাম এক্সটেনসর পেশি। তাহলে এই যে নিচেরটা দেখো, নিচেরটা আমি টান দিচ্ছি, এক্সটেনশন হচ্ছে। তাহলে বলো তো, নিচের নাম এই পেশিটার নাম কিন্তু ট্রাইসেপস। ট্রাইসেপস একটি এক্সটেনসর পেশি বা ভাঁজ খোলা পেশি, রাইট? তাহলে এই দুটো আমরা বুঝলাম। দেখো, ট্রাইসেপস এক্সটেনসর, আর এখানকার বাইসেপসটা দেখো ফ্লেক্সর, ভাঁজ করতেছে। এই যে দেখো অ্যাবডাক্টর এবং অ্যাডাক্টর। অ্যাবডাকশন মানে ছিনতাই করা। তাহলে আমার দেহ থেকে এই যে আমার হাতটা দেখো দূরে গেল, তাহলে যে পেশি দূরে নিয়ে গেল আমার হাতটাকে, তার নাম অ্যাবডাক্টর বা ছিনতাইকারী পেশি। আর যে পেশিটা আমাকে টাইনা নিয়ে আসলো, তার নাম হচ্ছে অ্যাডাক্টর বা অ্যাডাকশন করে বা অ্যাট্রাকশন করে নিয়ে আসা পেশি। ঠিক আছে? তাহলে যে পেশি আমাকে নিয়ে যাচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যাবডাক্টর পেশি। যে পেশি আমাকে নিয়ে আসতেছে তার নাম অ্যাডাক্টর পেশি। এবার দেখো, এই অ্যাডাক্টর পেশির নাম মনে রাখা খুব সহজ। লেডিরা আমাদের অ্যাডাক্ট করে। তাহলে লেটিসিমাস ডরসি, ডরসি মানে পিঠ, ডরসাল। তাহলে এই যে দেখো, আমাদের পিঠে যে এখানে একটা পেশি থাকে, বুঝছো? আমার হাতটা যে দূরে যায়, তো ও হচ্ছে টান দিয়ে নিয়ে আসে। তাহলে লেডিসিমাস ডরসি অ্যাডাক্টর পেশি, বা লেডিরা আমাদের অ্যাডাক্ট করে। ঠিক আছে মহিম? এখন আমার হাতটা যদি আমি দূরে নিয়ে যাইতে চাই, এই যে দেখো এখানে একটা পেশি আছে, ডেল্টয়েড না, এটা ডেল্টা শেপ, ইনজেকশন দেয় এখানে, ডেল্টয়েড পেশি টান দিলে আমার হাতটা নিয়ে গেল। তাহলে অ্যাবডাকশন বা ছিনতাই করে গিয়ে নিয়ে গেল, দূরে নিয়ে গিয়ে গেল, ডেল্টয়েড। ডেল্টয়েড একটি অ্যাবডাক্টর পেশি। শেষ। এই যে দেখো, তোমাদের মেসির সাথে এখানে একটা সম্পর্ক দেয়। বলো তো, লিভেশন মানে কি? উপরে ওঠা না? তাহলে আমাদের চোয়ালটা দেখো আমার নিচে আছে, হ্যাঁ? তো মেসি এই সাইডে উপরে তুলো, মেসি যেমন অনেক উপরে গেছে, তুলবে। সো লিভেটর পেশি বা যে উপরে নিয়ে যায়, তাকে আমরা লিভেটর পেশি বলি। এর একটা উদাহরণ হচ্ছে এই যে এখানে থাকে ম্যাসেটর পেশি, ম্যাসেটর পেশি। আর আমার এই চোয়ালটা যদি আমি নিচে নামাই, যে পেশি কাজ করে তার নাম ডিপ্রেসর পেশি না? তাহলে মেন্ডিবল নিচে নামাইতে ডিপ্রেসর মেন্ডিবলি কাজ করে, ডিপ্রেসর মেন্ডিবলি। ক্লিয়ার? আর আমার পা আছে না, এই যে লাস্ট এয়ারবেন্ডার মুভি দেখছো, পাটা এরকম করে ঘুরায়, তামিল সিনেমায় দেখছো না, পায়ের নিচে একটা তৈরি হয়, সাইক্লোন তৈরি হয়, ঘূর্ণিঝড় তৈরি হয়। সো একটা পেশি আমাদের পায়ের এখানে আছে, তার নাম হচ্ছে, যেহেতু ঘুরাচ্ছে, রোটেটর পেশি, এই পেশিটার নাম হচ্ছে পাইরিফর্মিস। ঠিক আছে? পাইরিফর্মিস। সো আশা করছি এটা পড়বা, বিশেষ করে এই চারটা ভালো করে দেখবা। ঠিক আছে? ভাঁজ করে ফ্লেক্সর, এক্সটেন্ড করে এক্সটেনশন। তাহলে এটার নাম বাইসেপস, এক্সটেনশন হচ্ছে ট্রাইসেপস। তাহলে দেখো, যেদিকে নিয়ে যাব পেশি সেদিকে থাকতে হবে। দেখো হাতটা কি আমি নিচে নিয়ে যাচ্ছি না, এরকম করে নিচে নিয়ে যাচ্ছি না, সো এখানকার পেশি কাজ করে। ওকে, হোয়াট ইজ অ্যান্টাগনিস্টিক পেশি? এই যে দেখো, অ্যান্টাগনিস্টিক শব্দের অর্থ প্রতিপক্ষ। তোমরা দেখো তো, এখানে বাইসেপস আছে, নিচে ট্রাইসেপস আছে। তো বাইসেপস দেখো ভাঁজ করতেছে, আবার ট্রাইসেপস দেখো খুলতেছে। তাহলে বাইসেপসের প্রতিপক্ষ ট্রাইসেপস, ট্রাইসেপসের প্রতিপক্ষ বাইসেপস। তাহলে এর অ্যান্টাগনিস্টিক ও, ওর অ্যান্টাগনিস্টিক এ, তাই না? তাহলে আশা করছি অ্যান্টাগনিস্টিক পেশি নিয়ে তোমাদের একটা ধারণা হয়েছে। এইটা পড়বা, হ্যাঁ? পেশি টান দেয়, পেশি টান দেয়, ঠেলা দেয় না, বুঝছো? দেখো, পেশিটাতে যদি আমি কারেন্ট দিই না, পেশিটা সংকুচিত হবে, আমার ভাঁজ হবে। এই পেশিটাকে যদি আমি একটু উদ্দীপনা কারেন্ট দিই, ও কিন্তু সংকুচিত হবে, ভাঁজটা খুলে ফেলবে। তাহলে পেশি সবসময় টান দেয় বা সংকুচিত হয়। পেশি কিন্তু কখনো সংকোচন থেকে আবার আগের অবস্থায় যাইতে পারে, কিন্তু প্রসারণ হয় না, তাই না? একটা দড়ি তোমাকে আমি দিলাম, দিয়ে বললাম গাছের মধ্যে বড়ই আছে, পাড়ো তো। দড়িটা দেখি ঠেলে পারবা? দড়ি প্রসারিত হয় না, দড়ি ঠেলাও দেয় না। কিন্তু বড়ইয়ের ডালটার মধ্যে যদি দড়িটা বেঁধে দড়িটা টান দাও, সংকোচন করার ট্রাই করো, বড়ই পড়বে কি না? পড়বে। ওকে, হেয়ার ইজ লিভারের গঠন, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। লিভার কি জিনিস সেটা আমাদের জানতে হবে। লিভার হচ্ছে একটা মেকানিজম যার মাধ্যমে আমরা অল্প প্রচেষ্টায় বেশি কাজ করতে পারি, দ্রুত কাজ করতে পারি। ঠিক আছে? এই যে দেখো, লিভার হচ্ছে 3 ধরনের, বুঝছো? 1 দিলাম, 2 দিলাম, এন্ড 3 ধরনের লিভার দিলাম। ঠিক আছে? তো দেখো, এটা হচ্ছে লিভার, একটা হচ্ছে জাস্ট মেকানিজম।
লিভার কি? লিভার একটা মেকানিজম। তো আমাদের রিয়েল লাইফে আমরা তিনটা জিনিস দেখি। আমি এক কাজ করি, দেখো লিভারের পার্ট কয়টা? চারটা। এটা বাহু, বাহুটা যদি কোনো একটা উপরে থাকে, তোমরা বলো তো এই জায়গাটাকে কেন্দ্র করে এটা উঠানামা করে না বা ঘোরে না? তাহলে এই জায়গাটার নাম হচ্ছে পিভট, বা এই জিনিসটার নাম হচ্ছে পিভট। জায়গাটার নাম পিভট। পিভট শব্দের অর্থ কি? অক্ষ, এক্সিস। তাহলে এটা লিভারের বাহু, এটা লিভারের পিভট। তুমি যদি এখানে চাপ দাও এই জায়গায়, তাহলে তোমার চাপটাকে আমি কি ইফোর্ট বা প্রচেষ্টা বলবো না? আর এই জায়গায় একটা বস্তু আছে, তোমরা বলো তো বস্তুটার ভার কেন্দ্র সবসময় নিচের দিকে না? তাহলে এটার নাম ভার, বস্তুটার নাম ভার। তুমি যেটা চেষ্টা করছো, প্রচেষ্টা করছো, এটার নাম ইফোর্ট। এই জায়গাটার নাম হচ্ছে অক্ষ, দ্যাট মিনস পিভট। আর এই জিনিসটার নাম হচ্ছে বাহু। ক্লিয়ার? দেখো তোমাদের এখানে ছবি আছে, ছবিটা দেখে আমি তোমাদের বলি, ব্যাখ্যা করি। এখন আমরা দেখব লিভার। দেখো লিভার তিন ধরনের হয়। প্রথম শ্রেণীর, এটা হলো প্রথম শ্রেণীর, এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর, এবং এটা হচ্ছে তৃতীয় শ্রেণীর। কোশ্চেন ইজ, রিয়েল লাইফ আগে আমাদের লিভার দেখতে হবে, যেটা আমরা চোখের সামনে দেখতে পাই। তারপর আমরা এইটা আগে দেখব, তারপর আমরা এটার মেকানিজমটা দেখব, তারপর আমরা আমাদের হিউম্যান বডিতে লিভারটা কীভাবে কাজ করে এটা দেখব। ঠিক আছে? সো দেখো এটা একটা কাঁচি, হ্যাঁ? তো কাঁচির এইটা হলো লিভার বাহু। ওকে, তাহলে বলো তো কাঁচির যে দুইটা বাহু, এখানে আরও একটা বাহু দেখা যাচ্ছে না? দুইটা বাহুর মিটিং পয়েন্ট কোনটা? এটা না? তাহলে এইটা এই অক্ষকে কেন্দ্র করে ঘুরবে না কাঁচি দুইটা? তাহলে এটা পিভট না? তাহলে আমরা লিভার বাহু পেলাম, এখানে পিভট পেলাম। এবার দেখো এই নিচের যে বাহুটা, এর উপরে কিন্তু এই যে দেখো একটা কিন্তু কিছু রাখা আছে। তো এটার ভরটা নিচের দিকে না? নিচের দিকে। আর তোমার যে হাতটা আছে, তুমি বলো তো তোমার হাতটাকে তুমি নিচের দিকে চাপ দেওয়ার ট্রাই করছো না? চাপ দেওয়ার ট্রাই করছো না? তার মানে তুমি প্রচেষ্টাও দিচ্ছ নিচের দিকে। তাহলে এক এক করে আসো তো। পিভটটা মাঝখানে, এই যে দেখো পিভটটা মাঝখানে, তুমি ট্রাই করছো নিচের দিকে, ইফোর্ট দিচ্ছ নিচের দিকে। এই যে দেখো প্রচেষ্টা বা ইফোর্টটা নিচের দিকে, এই প্রান্তে, ওই সাইডে। আর যে জিনিসটা আছে সেইটা হলো এই যে এইটা বাহুর উপরে আছে, এই যে এটা নিচের দিকে সবসময় ভার। দেখো ভার সবসময় নিচের দিকে। পরীক্ষায় প্রশ্ন আসবে প্রথম শ্রেণীর লিভারে মাঝখানে কি থাকে? পিভট। প্রথম শ্রেণীর লিভারে প্রচেষ্টা কোন দিকে? নিচের দিকে, তাই না? ওকে, কোন শ্রেণীর লিভারে ভার এবং প্রচেষ্টা পরস্পর বিপরীত দিকে থাকে, পিভটের দুই দিকে থাকে এবং নিচের দিকে ক্রিয়া করে? প্রথম শ্রেণীর পিভটে, রাইট? এবার আমরা রিয়েল লাইফে চলে আসি। দেখো এটা তোমার মাথা, ওকে, এটা তোমার মেরুদণ্ড। খেয়াল করে দেখো, তুমি যখন ঘুমাবা তোমার মাথাটা কিন্তু এই দিকে নামে, কারণ তোমার মাথার ভার কেন্দ্রটা এই দিকে, ফিজিক্সের পড়া ভার কেন্দ্রটা এদিকে সরে আসছে, নিচের দিকে পড়তেছে না? কিন্তু তোমার শরীরের পেছনে, মাথার পেছনে এই যে এখানে কিছু পেশি আছে, এরা টেনে, এরা নিচের দিকে টান দেয়। এই দেখো আমি যদি এরকম থাকি, এটা আমার মাথা আর এটা হচ্ছে আমার মেরুদণ্ড, তাহলে পিভটটা মাঝখানে এখানে, তাই না? তোমার মাথার যে ভারটা এদিকে পড়ে, তাহলে আমার পেছন দিকে টান দিতে হবে না? পেশি দিয়ে টান দিলাম। তাহলে দেখো প্রচেষ্টা পেছনে, মাথার যে ভার কেন্দ্রর সামনে, আর প্রচেষ্টা এবং ভার কেন্দ্রের মাঝখানে থাকে পিভট। এই যে দেখো এখানে এই যে পিভট, পিভট তোমার প্রচেষ্টা এইদিকে, কিন্তু তোমার ভারটা পড়তেছে এইদিকে। তো দুইটা সমান সমান হলে তোমার মাথাটা স্থির থাকে। ওকে, ডান। এবার চলে আসি আমরা দ্বিতীয় শ্রেণীর লিভারে। দ্বিতীয় শ্রেণীর লিভারে গিয়ে দেখো এইটা একটা ঠেলা গাড়ি, কিন্তু এটা দেখো এই যে পিভটটা এখানে, চাকা এবং হচ্ছে বাহু, তাহলে এটা হচ্ছে বাহু, পিভটটা এখানে। বলো তো এই জিনিসটা এখানে রাখা আছে না? তাহলে পিভটের ডান সাইডে এই জিনিসটা আছে, এটা ভার, হ্যাঁ, নিচের দিকে ক্রিয়া করতেছে। ভার সবসময় নিচের দিকে ক্রিয়া করে। আর তুমি এখানে ধরে আসো না, চেষ্টা করতেছো না এটাকে উপরের দিকে টেনে রাখতে? ইয়েস। তাহলে এবার দেখো এই ছবিটা কিন্তু একটু উল্টা হয়ে গেছে, যদিও এই ছবিটা আর এই ছবিটা একটু উল্টা হয়ে গেছে। তো মানুষটাকে তুমি বামে যদি নিয়ে আসো, তাহলে দেখো মানুষটাকে তুমি বামে নিয়ে আসো, সে কোনো একটা জিনিস ধরে আছে, চাকাটা এখানে, মানে পিভটটা এখানে, জিনিসটা এই জায়গায় নিচের দিকে ভার, রাইট? এবার দেখো তো এটার সাথে এটা মিলতেছে কিনা। মানুষটা এদিকে ট্রাই করছে, এই যে দেখো তীর চিহ্নটা উপরের দিকে, দেখছো? মাঝখানে ভারটা, এই যে দেখো মাঝখানে ভার, ভার সবসময় নিম্নমুখী। আর চাকা এবং বাহুর মাঝখানে এই যে দেখো এখানে জয়েন্ট, আর চাকা এবং বাহুর মাঝখানে এই দেখো জয়েন্ট, পিভটটা এই যে এখানে। বুঝছো? রিয়েল লাইফে কোথায় এরকম আছে দেখো তো। রিয়েল লাইফে পিভট একদিকে, প্রচেষ্টা তার একেবারে বিপরীত দিকে। এই ধরনের প্রশ্ন আসতে পারে যে পিভটের সম্পূর্ণ বিপরীত দিকে প্রচেষ্টা আছে, প্রচেষ্টা ঊর্ধ্বমুখী। কোন ধরনের পিভটে? দ্বিতীয় শ্রেণীর পিভটে। তাহলে মেকানিজম রিয়েল লাইফের এইটা দ্রুত মাথায় ক্যাচ করবা, তারপর মেকানিজমটা দেখবা, তারপর এই প্রশ্নের আনসার করবা। মানুষের পায়ের ক্ষেত্রে দেখো, মানুষের যখন পা এই যে এই জায়গাটার উপরে ভর করে দাঁড়ায়, বুঝছো?
এই জায়গা আঙ্গুলের উপরে ভর করে যখন দাঁড়ায়, তাহলে এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে বাহু, লিভার বাহু। আর এই জায়গাটাকে কেন্দ্র করে দেখো এখানেই পা ওঠানামা করে, তার মানে এটা পিভট। তো তোমার পাটা যদি এটার উপরে দাঁড়াও, তাহলে তোমার ভার কেন্দ্রটা আগে কিন্তু এই পাশে ছিল মাটিতে, বুঝছো? যখনই উপরে ওঠাবা তোমার শরীরের পুরো ভার কেন্দ্রটা সামনের দিকে শিফট হয়ে আসে। তাহলে ভার কেন্দ্র দেখো পিভটের ডান সাইডে নিচের দিকে। আর তোমার পা তুমি উপরে তুলতেছো না, এর পেশি দিয়ে টেনে টেনে তুলতেছো। তাহলে দেখো প্রসেসটা উপরের দিকে ওই কর্নারে, তোমার ভার কেন্দ্র মাঝখানে নিচের দিকে, পিভটটা এইদিকে। এই যে দেখো, এই যে দেখো, যে এই যেখানে দেখো প্রসেসটা ওই আলটিমেটলি তো আবার উল্টাই হয়ে গেছে, বাট দেখো এখানে সিকোয়েন্সটা দেখো, পিভট, এই দেখো পিভট, তারপর কি ভার কেন্দ্র, তারপর তোমার পা উপরের দিকে তোলার চেষ্টা করছে, প্রসেসটা এখানে, এই দেখো প্রসেসটা এখানে উপরের দিকে যাচ্ছে, রাইট? ডান। এবার লাস্টেরটাতে চলে আসি। দেখো লাস্টেরটাতে কি হয়েছে, এটা তোমার নেইল কাটা, তোমার নেইলটা এই জায়গায় থাকে, তাই না? তো যেটা হয় যে এই যে এখানে একটা জায়গা আছে, এই যে এখানে একটা জায়গা আছে যেটার মাধ্যমে এই যে বাহু দুইটা আছে না, এটাকে কেন্দ্র করে কিন্তু ওঠানামা করে, তাই না? তাহলে দেখো পিভট এখানে, পিভট এখানে, আর তোমার নেইলটা এখানে দেবা, আঙ্গুলটা এখানে দেবা, নেইলটা এখানে দেবা। দেখো নেইলটা এই যে এখানে, তাহলে তোমার আঙ্গুলের ভর কি নিচের দিকে না? আঙ্গুলের ভর এই যে দেখো নিচের দিকে। আর তুমি এটাকে নিচের দিকে চাপ দিচ্ছ, কিন্তু তোমার টার্গেট কিন্তু এই যে নিচেরটা না, এটা উপরের দিকে তোলা। নেইল কাটারটা একটু বোঝা মুশকিল, এটা চাপ দিচ্ছ এদিকে, বাট ব্যাপারটা কিন্তু না, এটা চাপ দিলেই নিচেরটা উপরের দিকে ওঠে, বুঝছো? এই যে দেখো উপরের দিকে প্রসেসটা দিচ্ছ। পরীক্ষায় আসতে পারে পিভটের উল্টা দিকে ভার, এটা দেখো পিভটের উল্টা দিকে প্রসেসটা, দেখছো? সো এই হলো বিষয়, একটাতে পিভট মাঝে থাকে, একটাতে ভার মাঝে থাকে, একটাতে প্রসেসটা মাঝে থাকে। পরীক্ষায় এই প্রশ্নগুলো আসতে পারে। এখন মনে রাখবা কীভাবে? ভাই আমার তো এই জিনিসটা মনে থাকলে আমার সব মেকানিজম মনে থাকবে এবং রিয়েল লাইফ মনে থাকবে। তো আমি এই জিনিসটা একটু এখানে দেখাই। এই যে দেখো এটা আমার হাত, হ্যাঁ, আমার হাতের তালুর মধ্যে একটা ভার, তাহলে এই যে দেখো ভারটা তো নিচের দিকে, তাহলে এই কর্নারে ভার আছে, ভার নিচের দিকে, ঠিক আছে? এখন তোমার এই অস্থি আর এই অস্থির জয়েন্টটা এই জায়গায়, তার মানে পিভটটা দেখো এই কর্নারে, পিভটটা দেখো এই কর্নারে। আর তোমার এই যে এখানে বাইসেপস আছে, বাইসেপসের সামনের দিকে উপরের দিকে তোলার ট্রাই করছো, এই দেখো মাঝখানে বা পিভটের সামনের দিকে উপরের দিকে তোলার ট্রাই করতেছো। তো তুমি এভাবে মনে রাখবা, কা টেন, কাতে কাচি, টেতে টেলা গাড়ি বা ঠেলা গাড়ি, নতে নেইল কাটার, মনে থাকবে? তাহলে এক নম্বর হচ্ছে কাটেন, এইভাবে কাচি, টেলা গাড়ি, নেইল কাটার, ডান, মনে থাকবে। রিয়েল লাইফে তোমার পরীক্ষায় প্রশ্ন আসবে যে প্রথম শ্রেণীর লিভার আমাদের শরীরে কোথায় দেখা যায়, তাহলে এভাবে মনে রাখবা, আগে মা, তারপর পাপা, তারপর কোনে। রিয়েল লাইফে তো না, মা আগে গুরুত্বপূর্ণ, তারপর পাপা, তারপর কি কোনে, মানে বউ আর কি। যদিও ব্যাপারটা এমন না, তুলনার জায়গা নাই, বাট এরকম। ওকে, সো এখানে মাথা, তারপর পায়ে এটা দেখা যায়, এবং কোনেতে তৃতীয় শ্রেণীর লিভার দেখা যায়, তাই না? মাথায় প্রথম শ্রেণী, পাতে পাপা, পাতে দ্বিতীয় শ্রেণী, এবং কোনে হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার দেখা যায়, কোনুইতে। সো এই জিনিসটা দেখবা, ট্রিকটা মনে রাখবা। আর মেকানিজম, এই জিনিসটা দেখে এইটার মেকানিজমটা তুমি খাতায় লিখে লিখে একবার প্র্যাকটিস করো, পরীক্ষায় আসবে কিন্তু। তো যাই হোক, আমাদের শরীরে কিছু পেশি আছে, বক্রীকরণ মানে বাঁকাকরণ পেশি। তো এই জায়গা থেকে দেখো আমাদের সামনে পেছনে কি কি পেশি থাকে। আমাদের হাঁটু সন্ধি হলো এইটা, বুঝছো? তো পেছনে যে পেশিগুলো থাকে এটা বাঁকা করে এই ভাঁজটাকে। আমার হাঁটুর তো এই দিকে ভাঁজ হয়, তাই না? নাকি হাতের মতো সামনের দিকে, পেছনের দিকে? তাহলে বক্রীকরণ পেশি বা বাঁকাকরণ পেশিগুলো পেছনে থাকে, আর সোজাকরণ পেশি বা প্রসারণ পেশিগুলো সামনের দিকে থাকে। পেছনে যারা থাকে তাদের মধ্যে যে পেশিগুলো থাকে পেছনে, পায়ের পেছনে, এদেরকে বলে হ্যামস্ট্রিং পেশি। ওই যে ক্রিকেট খেলতে গিয়ে টান খাইছে কোথায়? হ্যামস্ট্রিং পেশিতে। কোথায়? পেছনটা ধরে ধরে সে ড্রেসিং রুমে যাইতেছে, তাই না? হ্যামস্ট্রিং পেশিতে কী কী থাকে দেখো, সেমি বাই, বাই মানে দুই, হাফ হাফ দুই, এভাবে মনে রাখবা, হাফ হাফ দুই, ঠিক আছে? তাহলে এই যে দেখো সেমি মেমব্রেনোসাস, সেমি টেন্ডিনোসাস, আর বাইতে বাইসেপস, ফিমারের কাছে থাকে বলে বাইসেপস ফিমরিস পেশি। তাহলে তিনটা পেশি এখানে, সেমি মেমব্রেনাস পেশি, সেমি টেন্ডিনোসাস পেশি, বাইসেপস ফিমরিস পেশি। ক্লিয়ার? এগুলো বক্রীকরণ পেশি, পরীক্ষায় আসবে কিন্তু, বাঁকা করে এরা। এবং একই সাথে এদেরকে আমরা একসাথে বলি হ্যামস্ট্রিং পেশি, বুঝছো? একসাথে থাকে। আর সামনের দিকে যারা থাকে তাদেরকে যে এখানে বলছে দেখো, ভাস্টাস মিডিয়ালিস, ভাস্টাস ল্যাটেরালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, মানে তিনটা ভাস্টাস থাকে। আর একটা হচ্ছে ফিমারিস, মানে সামনের দিকে একটা থাকে সোজা পেশি, এই জন্য রেকটাস বলে। ফিমারের সামনে থাকে এই জন্য ফিমোরিস, রেকটাস ফিমোরিস। তাহলে পেছনে বাইসেপস ফিমোরিস, সামনে রেকটাস ফিমোরিস। পেছনে সব সেমি
সেমি টেন্ডিনোসাস, সরি হ্যাঁ সেমি টেন্ডিনোসাস, সেমি মেমব্রেনোসাস, সামনেরগুলো হচ্ছে ভাস্টাস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস মিডিয়ালিস। সো এই পেশিগুলো দেখবে কারা বাঁকা করছে, হাঁটু সন্ধি বা জনু সন্ধি, নট জানু, ঠিক আছে। এই যে এই প্রশ্নটা আসতে পারে, গ্যাস্ট্রোকনোমিয়াসকে বলা হয় পায়ের ডিম বা গুলির পেশি। এই যে পায়ের এই জায়গায় একটু ডিমের মতো না, এই জায়গাটা, এই পেশিগুলো কিন্তু গ্যাস্ট্রোকনোমিয়াস সোলিয়াস দ্বারা তৈরি হয়, বুঝছো? তো মনে রাখবা গ্যাস্ট্রোকনোমিয়াস হচ্ছে পায়ের ডিম বা পায়ের গুলিটা তৈরি করে। প্রিয় স্টুডেন্ট, এরপরে আসে আমাদের অস্থিভঙ্গ এবং আঘাত। দেখো আমাদের অস্থির সন্ধি জয়েন্ট কিন্তু 3 ধরনের হয়। যে জয়েন্টে সুতা দিয়ে বাঁধা থাকে সেগুলোর নাম হচ্ছে তন্তুময়, যেমন আমাদের মাথায় থাকে এগুলো, বুঝছো? এগুলো নড়াচড়া করতে পারে না। তাহলে করটি বা মাথায় যে জয়েন্টগুলো এরকম করে থাকে, মনে হয় সেলাই করে লাগানো হয়েছে, এগুলোর নাম হচ্ছে তন্তুময় বা অনড় অস্থিসন্ধি, নড়ে না। আমার মাথায় ফাঁকা হয়, হয় না। পরেরটা হচ্ছে তরুণাস্থিময় তরুণাস্থি, ঠিক আছে। এই যে আমাদের পিউবিসের এখানে দুই পাশে ধরে পিউবিস এসে যুক্ত হয়, মাঝখানে তরুণাস্থি থাকে, তো এই জয়েন্টটাকে আমরা বলি সিমফাইসিস পিউবিস। তাহলে ওইটা হচ্ছে তন্তুময় অস্থিসন্ধি বা আংশিক সচল, হালকা একটু নড়াচড়া করে আর কি, আবার বাচ্চা হওয়ার সময় একটু হেল্পও করে। আর লাস্টেরটা হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি বা সচল অস্থিসন্ধি। দেখো সাইনোভিয়াল মানে কি, যখন দুইটা অস্থি একটা জায়গায় মিলিত হয়, এইরকম একটা থলি থাকে এবং এর ভেতরে এরকম ফ্লুইড থাকে, কারণ এটা তো নড়াচড়া করতে হবে। তো এই ফ্লুইডটার নাম হচ্ছে সাইনোভিয়াল ফ্লুইড, আর অস্থিসন্ধিটার নাম হচ্ছে সাইনোভিয়াল অস্থিসন্ধি। প্রশ্ন এবার, সাইনোভিয়াল অস্থিসন্ধি কি নড়াচড়া করতে পারে? অবশ্যই পারে। ফ্লুইড কেন এখানে, ঠিক আছে। এরপর এগুলো তেমন গুরুত্বপূর্ণ নয়, সাধারণ অস্থিভঙ্গের লক্ষণ। অস্থিভঙ্গ হলে কয়েকটা জিনিস মনে রাখবা, প্রচণ্ড ব্যথা করবে, ফুলে যাবে, তারপর আরেকটা জিনিস হচ্ছে ওই জয়েন্টটা আর নড়াচড়া করতে পারবে না, তাহলে নড়াচড়া রেস্ট্রিক্টেড হয়ে যায়। দেখো স্থান আক্রান্ত, ফুলে যায়, তারপর হচ্ছে ব্যথা আর কি, সুই ফোটার মতো ব্যথা অনুভূত হয়, প্রচণ্ড ব্যথা অনুভূত হয়, যেটা কালচে একটু হয়ে যেতে পারে না? ইয়েস, অবশ্যই হতে পারে। ওই জায়গাটা কাজ করতে পারে না, এই দেখো ভারী জিনিস তুলতে পারে না, অসাড় হয়ে যায়, জয়েন্টটা ফুলে গিয়ে আকারটা পরিবর্তন হয়ে যায়। তো আশা করছি তোমরা বুঝবা এগুলা। প্রাথমিক চিকিৎসা এখানে লেখা আছে, সঠিক স্থান তো নির্ধারণ করতেই হবে, ওই জায়গার সমস্ত মুভমেন্ট বন্ধ করে দিতে হবে। দেখো কোনো জয়েন্টে যদি কিছু হয় এরম এরম করবা না, মাথায় রাখবা ওটা অনড় হবে, কোন জায়গায় হয়েছে এটা নির্ধারণ করতে হবে, ওই জায়গাটা নাড়াচাড়া করতে দেওয়া যাবে না, ক্ষত থাকলে ক্ষতটা ক্লিন করতে হবে। আরও 2-4টা কথাবার্তা আছে, এগুলো তোমরা রিডিং পড়বা। দেখো এই প্রশ্নগুলো যখন আমি সলভ করবো তখন কিন্তু আমি এগুলো পড়াবো না। বলতো কেন পড়াবো না? কারণ এগুলো তোমাদের নিজেদের পড়া, এবং এগুলো এমনিতেই বোঝা যায়। হাড্ডি ভাঙলে কি করা উচিত রিডিং পড়লে মনে থাকবে। হাড় ভাঙার ধরন এখানে আছে। যৌগিক হাড় ভাঙা মানে কি? বহু টুকরা, মাল্টি ফ্র্যাগমেন্টারি ফ্র্যাকচার, কয়েক টুকরা যদি হয় তাহলে কমিউনিটেড ফ্র্যাকচার। হাড় ভাঙার লক্ষণ এটা তো তোমরা সবাই জানো, হাড্ডি ভাঙ্গা বাইরে হয়ে আসতে পারে, ব্লিডিং হইতে পারে, ক্ষতস্থানে প্রচণ্ড ব্যথা যন্ত্রণাময় ক্ষত হইতে পারে। মানে জটিল মানে কোনটা জানো? জটিল মানে একবার কমপ্লেক্স, হাড্ডি তো ভাঙছে, কেটে ছিঁড়েও গেছে, হাড্ডি বাইরে হয়ে আসছে, এরকম হইতে পারে, দ্যাট ইজ কল জটিল। সরল হচ্ছে হাড্ডি ভাঙছে বাইরেতে বোঝা যাচ্ছে না, আর জটিলটা হচ্ছে বাইর হয়ে আসছে, ক্ষত সৃষ্টি হয়ে গেছে। তো ওইটাই বলছে, দেখো এমন ব্যথা হবে যে অজ্ঞান হয়ে যাবা, হাড্ডি বা অস্থির খণ্ডগুলো ত্বক ভেদ করে বাইরে চলে আসবে, তাহলে ব্লিডিং হতে হবে। সো এই ছিল আমাদের সিকিউ। এখানে আমরা চলে আসি প্রকৃত পরশুকা কি বলো তো। এটা যদি স্টারনাম হয় তাহলে যেগুলা স্টারনামের সাথে এসে যুক্ত হবে তারাই হচ্ছে প্রকৃত পরশুকা, যারা এই সপ্তমের উপর ভর করে যুক্ত হবে তারা হচ্ছে নকল পরশুকা, আর যারা এসে শেষ হয়ে যাবে এই পর্যন্ত আসবে না তারা হচ্ছে ভাসমান পরশুকা। প্রথম 7 জোড়া, এইবার 7 জোড়া, 7টা এইবার 7টা, এটা হচ্ছে প্রকৃত পরশুকা। ফ্লেক্সর এবং এক্সটেনশর পেশি বলতে কি বোঝায়? দেখো ফ্লেক্স না মানে ভাঁজ করা, আর এক্সটেনশর মানে ভাঁজ খোলা। তাহলে যে পেশি কোনো একটি জয়েন্টকে ভাঁজ করে তাকে বলা ফ্লেক্সর পেশি, যে পেশি একটা জয়েন্টকে খোলে বা ভাঁজ খোলে তাকে বলা এক্সটেনশর পেশি। উদাহরণ কি বলবা? ভাঁজ করার দিকে যে পেশি আছে তার নাম ভাঁজ করা পেশি, বাইসেপস। ভাঁজ খোলার জন্য পেছনের পেশি ট্রাইসেপস পেশি। পশ্চাৎপদের 2টি অস্থির সংযোগস্থলে প্যাটেলা নামক অস্থি রয়েছে। এ সকল অস্থির সাথে সংযুক্ত পেশি সন্ধি বরাবর পা সঞ্চালনে ভূমিকা রাখে। উদ্দীপক অঙ্গটির পেশির গঠন বর্ণনা করো। খাইছে। পশ্চাৎপদে 2টি অস্থির সংযোগস্থলে, হ্যাঁ হাঁটু সন্ধি আর কি। দিস ইজ ফিমার, দিস ইজ টিবিয়া অ্যান্ড ফিবুলা। এই সকল অস্থির সাথে ওই যে দেখো হ্যামস্ট্রিং পেশির কথা এখানে চলে আসবে, আর সামনের হচ্ছে
সোজাকরণ পেশি, প্রসারণ পেশি আসবে। হ্যামস্ট্রিংয়ের কথা তো তোমাদের মনে আছে, বাইসেপস ফিমোরিস আর হাফ হাফ, সেমিটেন্ডিনোসাস, সেমিমেমব্রেনোসাস, এরা করে কি জয়েন্টটা ভাঁজ করে, সামনের দিকে থাকে রেকটাস ফিমোরিস, আর বাকি তিনটা ভাস্টাস, ভাস্টাস ল্যাটারালিস, ভাস্টাস ইন্টারমিডিয়াস, ভাস্টাস মিডিয়ালিস, এরা হচ্ছে হাঁটুসন্ধিটাকে প্রসারণ করে। পেশিগুলোর নাম লিখবা। উল্লিখিত সন্ধিকে কেন্দ্র করে দুটি অস্থি সঞ্চালন সংশ্লিষ্ট পেশির ভূমিকা ব্যাখ্যা করো। উল্লিখিত সন্ধিকে কেন্দ্র করে দুটি অস্থির সঞ্চালন সংশ্লিষ্ট পেশির ভূমিকা। পেশিগুলো কি করে? এই পেশিগুলো যখন সংকুচিত হয়ে যায় তখন এই হাঁটুসন্ধিটাকে ভাঁজ করে, এই পেশি যখন সংকুচিত হয় হাঁটুসন্ধিটা খুলে যায়, প্রসারিত হয়ে যায়। তো তোমার মতো করে বলবা, রিডিং পড়ার সময় এই প্রশ্নের উত্তর তুমি পারবা, চিন্তা করো না। এখানে জরুরি হচ্ছে চিনতে পারাটা। মানব কঙ্কালতন্ত্রের বক্ষদেশীয় কশেরুকাকে আদর্শ কশেরুকা হিসেবে ধরা হয়। করটি কি? করটি শব্দের অর্থ হচ্ছে মাথার খুলি, যার ভেতরে আমাদের মস্তিষ্ক এবং চোখ এবং অন্যান্য অঙ্গগুলো নিরাপদে থাকে। পূর্ণবয়স্ক মানুষের কশেরুকার সংখ্যা 30টি, কিন্তু অস্থি সংখ্যা 26টি। বুঝিয়ে বলো। খুবই সহজ। সার্ভাইকাল মনে রাখবা, সার্ভাইকাল 7, তারপর হচ্ছে থোরাসিক, থোরা 12, তারপর লাম্বার 5, স্যাক্রাল 5, কক্সিজিয়াল 4। তো তোমরা প্রথমে বলবা সেটা হলো যে পূর্ণবয়স্ক মানুষে কশেরুকাগুলো দ্বারা মেরুদণ্ড গঠিত হয়, মেরুদণ্ডে 33টা অস্থি নিয়ে তৈরি। সার্ভাইকালে 7টা, থোরাসিক 12টা, 5টা 4টা। তো পূর্ণবয়স্ক হওয়ার সময় যেটা হয়, এই স্যাক্রাল 5টা একত্রিত হয়ে একটি অস্থি হয়ে যায়, তাকে আমরা স্যাক্রাম বলি, এবং কক্সিজিয়ালটা 4টা একত্রিত হয়ে কক্কিক্স হয়। তাহলে তখন অস্থির সংখ্যা 33 থেকে 26-এ নেমে আসে। ঠিক আছে? উল্লিখিত কশেরুকার গঠন ব্যাখ্যা করো। ওই যে ছবিটার কথা তো তোমাদের মনে আছে না? স্পাইনাস প্রসেস, ট্রান্সভার্স প্রসেস, সুপিরিয়র আর্টিকুলার, ইনফিরিয়র আর্টিকুলার, সুপিরিয়র আর্টিকুলার, ইনফিরিয়র আর্টিকুলার প্রসেস। এটা হচ্ছে ফোরামেন, ভার্টিব্রাল ফোরামেন। আর এইটা কি? এইটা হচ্ছে বডি, আর এটা কি? আর্চ। আশা করছি চিত্র আদর্শ কশেরুকার গঠন লিখবা। উল্লিখিত তন্ত্রের সঞ্চালনে পেশি মুখ্য ভূমিকা পালন করে। কঙ্কালতন্ত্রের পেশি ভূমিকা পালন করে। হ্যাঁ, বিভিন্ন অঙ্গ চালাতে, অঙ্গ ভাঁজ করতে, কোনো একটি অঙ্গকে দূরে নিয়ে যেতে, কাছে নিয়ে আসতে পেশি কাজ করে। তোমরা বলবো অঙ্গের বিভিন্ন ভাঁজ করার সময় ফ্লেক্সর পেশিগুলো কাজ করে, ওই ভাঁজগুলো খুলতে এক্সটেন্সর পেশিগুলো কাজ করে, কোনো একটা অঙ্গকে দূরে নিয়ে যাইতে মাঝে মাঝে উদাহরণগুলো দিয়ে দিবা। দূরে নিয়ে যেতে অ্যাবডাক্টর পেশি কাজ করে, যেমন কে? ডেল্টয়েড পেশি। আবার কোনো একটা অঙ্গকে আমাদের শরীরের কাছে নিয়ে আসতে কাজ করে হচ্ছে লেডিজিমাস ডরসি, এখানে আছে। সো এইভাবে লিখবা। আমাদের পাকে ঘুরাতে সাহায্য করে পাইরিফর্মিস পেশি, তাই না? আমাদের চোয়ালকে ওঠাইতে, তাহলে আমাদের শরীরের বিভিন্ন অঙ্গের চলাচল, যেমন আমার চোয়াল ওঠা নামা করলে আমরা খাবার গুঁড়ো করতে পারি, এই কথাগুলো লিখতে হবে। তো চোয়ালকে ওঠাইতে, উপরে ওঠা মানে লিভেশন, তাহলে লিভেটর পেশির নাম কি? মেসিনা ম্যাসেটর পেশি। চোয়ালকে নিচে নামাইতে যে পেশি কাজ করে, মানে কি ডিপ্রেস করে দিচ্ছে, ডিপ্রেসর পেশি, নাম কি? মেন্ডিবলে থাকে বলে ডিপ্রেসর মেন্ডিবলি। তো এই ধরনের পেশিগুলো বলবা, পেশিগুলো কি কাজ করতেছে এটা বলবা। যে আমরা হাত দিয়ে কাজ করার সময় ফ্লেক্সর এক্সটেনশন দিয়ে কাজ করতেছি, পা দিয়ে কাজ করার সময় পাইরিফর্মিস এবং অন্য অন্য পেশিগুলো কাজ করছে। দৌড়াইতে আমাদের হ্যামস্ট্রিং পেশি এবং সামনের দিকে আমাদের হচ্ছে পেশিগুলো কাজ করছে। তো কোন ধরনের পেশি কোথায় কি কাজ করছে এগুলো তোমার মনের মতো করে লিখবা। মানে এগুলো ভেগ কথাবার্তা আর কি। বিশেষ করে আমার তো ঘ নম্বর প্রশ্ন একদিক থেকে খুবই পছন্দ হয়, যে এই প্রশ্ন বুঝতে স্টুডেন্টরা তেমন একটা বুঝতে পারে না, অসুবিধা হয়, কিন্তু এই প্রশ্ন যারা উত্তর করতে পারে তারা জানে বলেই করতে পারে। আর দ্বিতীয়ত এই প্রশ্নগুলো এমন যে প্রশ্নগুলো তুমি যদি নাও পারো, যাই লিখবে তাতেই তোমাকে মার্ক দেবে। ওকে? ওকে, সো এবার চলে আসি নিতম্ব অস্থি কি। তাহলে তোমরা বলবা আমাদের নিতম্ব অঞ্চলে বা হিপ অঞ্চলে যে দুটি অস্থি থাকে তাকে বলা নিতম্ব অস্থি। প্রতিটি নিতম্ব অস্থি কি দ্বারা তৈরি? আইলিয়াম, ইসিয়াম এবং পিউবিক দ্বারা তৈরি। এই তিনটা অস্থি মিলে পিউবিক বোন বা হিপ বোন, এই তিনটা অস্থি মিলে হিপ বোন বা নিতম্ব অস্থি গঠন করে। ঠিক আছে? আমাদের নিতম্ব অঞ্চলে যে অস্থি থাকে তাকে আমরা নিতম্ব অস্থি বা হিপ বোন বলি। প্রতিটি হিপ বোন ইলিয়াম, ইসিয়াম, পিউবিক দ্বারা তৈরি। বক্ষপিঞ্জর বলতে কি বোঝায়? তোমরা বলবা আমাদের বক্ষ অঞ্চলের ভেতরের অঙ্গগুলোকে রক্ষা করার জন্য এর চারপাশে কিছু পেশি অস্থি থাকে। এই অস্থিগুলোর গঠন এমনভাবে বা বিন্যস্ত এমনভাবে থাকে দেখে মনে হয় পিঞ্জর বা খাঁচা।
এই জন্য এই অস্থিগুলোর সমন্বয়কে বলা হয় বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরে কি থাকে বলবা, সামনের দিকে স্টার্নাম থাকে, পাজর থাকে, এবং আরেকটা কথা বলবা যে এখানে থোরাসিক কশেরুকা 12টা থাকে, বুঝছো? তাহলে একটা পুরো খাঁচা হয়ে যায়, বক্ষপিঞ্জর হয়ে যায়। থোরাসিক কশেরুকা 12টা, 12 জোড়া হচ্ছে পরশুকা, আর একটা হচ্ছে স্টার্নাম। উদ্দীপকের ক চিত্রের মধ্যে দৃশ্যমান জটিলতার চিকিৎসা। ও আচ্ছা, এখানে অস্থিভঙ্গের কথা বলছে। চিকিৎসা কি কি তোমরা বলবা, যে প্রাথমিক চিকিৎসা প্রথমে বলবা রাইস না রেস্ট, আইস, ক্লিনিং, আর একটা হচ্ছে এলিভেশন। এগুলো প্রাথমিকভাবে চিকিৎসা করতে হবে। এরপর কি করতে হবে, অস্থিভঙ্গের জায়গা চিহ্নিত করতে হবে, তাই না, স্থানটা কোথায় ভাঙছে। দ্বিতীয়ত ওই অংশটা নড়াচড়া পুরোপুরি বন্ধ করে দিতে হবে, হসপিটালে যাইতে হবে চিকিৎসার জন্য। এই তো চিকিৎসা। ক সংশ্লিষ্ট পেশি এবং ক্ষয়ের মধ্যে পার্থক্য বলো। দেখো এটাতে যে পেশি থাকে এগুলোর নাম কঙ্কাল পেশি, তাই না? এই যে এইরকম পেশির ছবি দেখাইছিলাম না পার্থক্যের সময়, যাদের এই যে এখানে এইরকম মানে পরিধির দিকে নিউক্লিয়াস পাই, আর এটা দেখো, তাহলে এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, এটা হচ্ছে অনৈচ্ছিক পেশি। দুটোর পার্থক্য বলতে হবে। এই চেহারা দেখে কি কি পার্থক্য দেখা যাচ্ছে বলো তো? এগুলো নলাকার, এগুলো হচ্ছে মাকু আকৃতি। এদের পেরিফেরির দিকে বা প্রান্তের দিকে নিউক্লিয়াস থাকে, এদের স্ফীত কেন্দ্রে নিউক্লিয়াস থাকে। পেরিফেরিতে থাকে বলে এদের প্রচুর নিউক্লিয়াস, কয়েকশো নিউক্লিয়াস থাকতে পারে, এদের 100 নিউক্লিয়াস থাকতে পারে, একটা নিউক্লিয়াস থাকে, তাই না? এটা আমাদের ইচ্ছা মতো সঞ্চালিত হয়, এটা আমাদের ইচ্ছার সাথে সঞ্চালিত হয় না। এটা আমাদের দেহের বিভিন্ন অঙ্গ গঠন করে, তাই না? যেমন জরায়ু, মূত্রথলি ইত্যাদি। আর এইটা আমাদের হচ্ছে কঙ্কালগুলোর উপরে থাকে, কঙ্কাল পেশিগুলো গঠন করে। তারপর এটা উদাহরণ কিছু দিবা, বাইসেপস, ট্রাইসেপস। আর এটা উদাহরণ কি দিবা, জরায়ুর পেশি, মূত্রনালীর পেশি, পরিপাক নালীর পেশি। পারবা তো? এই প্রশ্নে দেখো মস্কানো কি। মস্কানো শব্দের অর্থ দেখো, আমাদের যদি একটা হাড্ডি থাকে, এখানে একটা হাড্ডি থাকে, এগুলো কিন্তু দড়ি দিয়ে বাঁধা থাকে, বুঝছো? এই দড়িগুলোর নাম হচ্ছে লিগামেন্ট। লিগামেন্ট নাম দেখে বোঝা যায়, লাইগেশন করে যারা। তো দেখো এই লিগামেন্টগুলো ছিঁড়ে যাওয়া, টান খাওয়া, কিংবা মানে আকস্মিক প্রসারিত হয়ে যাওয়া। তো টান খাইলে, আকস্মিক প্রসারিত হয়ে গেলে কিংবা ছিঁড়ে গেলে যে অবস্থার সৃষ্টি হয় তাকে আমরা মস্কানো বলি। ঠিক আছে? অনেকে ভাবে মোচড় দেওয়া মানে মস্কানো, তা না। এই যে আমাদের মুহিব ভাই ভাবে। জটিল অস্থিভঙ্গ কী জিনিস দেখো, এটা একটা তোমার হাড্ডি, তোমার এটা হাড্ডি, এটা ধরা যাক হাড্ডি, এখানে লিগামেন্টও আছে ধরা যাক, এখানে হইতে পারে, এখানে হইতে পারে। তো এই জায়গা হলো বেটার আর কি। তো জটিল অস্থিভঙ্গ মানে হচ্ছে যে হাড্ডি ভাঙবে, লিগামেন্ট ছিঁড়ে যাবে, টেন্ডনের ক্ষতিগ্রস্ত হবে, হাড্ডি ত্বক ফুটা করে বাইরেও আসতে পারে, মানে সব কিছু মিলায়ে জটিল, বুঝছো? হাড্ডি তো ভাঙবে, বাইরে হয়ে আসতে পারে, লিগামেন্ট, টেন্ডন সব ক্ষতিগ্রস্ত হবে। চিত্রে প্রদর্শিত লিভারটি কোন ধরনের? ওকে, চিত্রে প্রদর্শিত লিভারটি কোন ধরনের? এটা এখানে পিভটটা আছে, তারপর হচ্ছে এইটা, এখানে হচ্ছে ভারটা আছে। ওকে, তাহলে আমরা একটু দেখি এটা কোনটা। এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। কোন শ্রেণীর লিভার এটা? দ্বিতীয় শ্রেণীর লিভার। আমরা একটু দেখি সামহাও মেলে কিনা। এটা আমার হাত, এটা আমার হাত, এটা আমার তালুর মধ্যে আমি একটা বস্তু রাখলাম, এই বস্তুটা নিচের দিকে যাচ্ছে, ঠিক আছে? তো আমার এখানে পেশি আছে যারা আমাকে উপরের দিকে টানতেছে, আর আমার পিভটটা এই যে জয়েন্টটা এখানে। তো পিভট, এটা হচ্ছে প্রচেষ্টা, আর এদিকে হচ্ছে ভার। তাহলে এবার দেখি ভারটা এই দিকে, নিচের দিকে, প্রচেষ্টা মাঝখানে, উপরের দিকে, আর এখানে আছে পিভট। হ্যাঁ, দ্বিতীয় শ্রেণীর লিভার। এখানে কি বলছে? চিত্রে প্রদর্শিত লিভারটি কোন শ্রেণীর? এটা দ্বিতীয় শ্রেণীর লিভার। এর কার্যপদ্ধতি ব্যাখ্যা করো। তোমরা বলো লিভার বাহু থাকে, লিভার বাহুর একদিকে থাকে ফ্যালক্রাম বা হচ্ছে পিভটটি থাকে, এবং এর সম্পূর্ণ বিপরীত দিকে বস্তু বা বস্তুর ভার থাকে যে নিচের দিকে ক্রিয়া করে, এবং মাঝখানে থাকে কি আমাদের ইফোর্ট বা প্রচেষ্টা, রাইট? তো আমাদের হাতের সঞ্চালনে চিত্রে প্রদর্শিত লিভারের ভূমিকা বলো। দেখো প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর লিভারে একটা ট্রিক আমি তখন দেই নাই, এটা আমি এখন একটু দিয়ে দিচ্ছি। মনে রাখবা এইভাবে বল ফল প্রগতি। ওকে, দেখো প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর, এইটা হচ্ছে মনে রাখার ট্রিক। কি মনে রাখার ট্রিক? হচ্ছে বল ফল প্রগতি। প্রথম লিভারে আমরা অল্প বলে বেশি ফল পাই, দ্বিতীয় ধরনের লিভারে আমরা অল্প প্রচেষ্টায় বেশি ওজন উপরে তুলতে পারি, আর তৃতীয়টা হচ্ছে আমরা এখানে দ্রুত গতি পাই, বুঝছো? মানে গতি বেশি পাই। তো তোমরা এই জিনিসটা বলবা যে এখানে আমাদের হাতের ক্ষেত্রে তখন ব্যাখ্যা করবা যে আমাদের হাতের, এই লাস্টটা বলছে না, আমাদের হাতের সঞ্চালনের চিত্রে প্রদর্শিত লিভারের ভূমিকা বিশ্লেষণ করো। কিভাবে বলবা? সেটা হলো যে আমাদের হাতে বাইসেপস পেশি আছে,
আমাদের হচ্ছে কনুই সন্ধি আছে, আমাদের হাতে হচ্ছে রেডিয়াস আলনা আছে, আমাদের হাতে তালু আছে। তোমরা বলবা আমাদের হাতের এই রেডিয়াস আলনাটা এখানে লিভার বাহু হিসাবে কাজ করে, কনুই সন্ধিটা এখানে পিভট হিসাবে কাজ করে, আর বাইসেপসটা দেখো মাঝখানে প্রচেষ্টা হিসাবে কাজ করে। তাহলে আমাদের হাতের তালুতে বা হাতে যদি আমরা কোনো ভর নেই, তার ভারটা নিচে দেহে ক্রিয়া করবে, কিন্তু সামান্য প্রচেষ্টা করে আমরা এটাকে ধরে রাখতে পারি, উপরে তুলতে পারি। কিভাবে? বাইসেপস পেশিটা তখন সংকুচিত হয়ে প্রচেষ্টা দিয়ে সামান্য ওজনটাকে উপরে তুলে ফেলে। কারণ কি? তোমাকে যাইতে হবে এইটা কাজে, তো সামান্য প্রচেষ্টায় বেশি ওজন উপরে তোলা যায়, এইটার দিকে তোমাকে সবসময় যাইতে হবে। তার আগে শুধু ব্যাখ্যা করবে এখানে কোনটা বাহু, কোনটা হচ্ছে পিভট, আর কোন জায়গাটা হচ্ছে বা কোন জিনিসটা হচ্ছে প্রচেষ্টা। ঠিক আছে? আচ্ছা, অনৈচ্ছিক পেশি কি? অনৈচ্ছিক পেশি যেহেতু এই শব্দটা বলেছে, যে পেশিগুলোকে আমরা ইচ্ছার মতো সংকোচন করতে পারি না বা কাজ করাইতে পারি না, সেগুলোকে অনৈচ্ছিক পেশি বলে। হ্যাবারশিয়ান তন্ত্র কি তোমাদের নিশ্চয় মনে আছে? ওই যে একটা ছবি দিছিলাম অস্থি গঠনের সময় মাঝখানে ছিদ্র, হ্যাবারশিয়ান নালী। লেগ দিছিলাম, লেকুনা, তার ভেতরে আমি অস্টিওসাইট দিছিলাম। লেকুনাগুলোর মধ্যে কানেকশন দিছিলাম একটা ক্যানালের মাধ্যমে, ছোট ক্যানাল বলে ক্যানালিকুলি বলছিলাম, মনে আছে? মাঝখানে যে হ্যাবারশিয়ান নালী ছিল সেখানে শিরা, ধমনী এবং স্নায়ু ছিল, মনে আছে? তো ওই জিনিসের ছবিটা কিন্তু এই জায়গায় দিতে হবে। হ্যাবারশিয়ান তন্ত্র বলতে কী বোঝো? ছবি দিলে ভালো, ছবি না দিলে অন্তত বলতে হবে। চিত্রের পি অঙ্গ গঠনকারী পেশির বৈশিষ্ট্য বর্ণনা করো। চিত্রের পি কোনটা? হৃৎপেশি। হৃৎপেশির বৈশিষ্ট্য লিখতে হবে। ওই যে হৃৎপেশি গঠনগতভাবে ঐচ্ছিক পেশির মতো, কিন্তু কার্যগতভাবে অনৈচ্ছিক পেশির মতো। হৃৎপেশিতে ইন্টারক্যালেটেড ডিস্ক থাকে, হৃৎপেশির শাখার নিত, হৃৎপেশিতে একটা করে সম্ভবত একটা করে নিউক্লিয়াস থাকে। হৃৎপেশি আর কি? হৃৎপেশি হচ্ছে আমাদের হৃৎপিণ্ডে থাকে, এবং হৃৎপেশি কী করে? হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ করে। এগুলো লিখতে পারবো না? এগুলো হচ্ছে হৃৎপেশির বৈশিষ্ট্য। কিউ এবং আর অঙ্গের অন্তকঙ্কাল কি একই প্রকৃতির? বিশ্লেষণ করো। কিউ এবং আর না, এটার অন্তকঙ্কাল কিন্তু অস্থি, আর এটার অন্তকঙ্কাল হচ্ছে তরুণাস্থি। তারপর ব্যাখ্যা করবা। অস্থি দৃঢ়, অনমনীয়, আর তরুণাস্থি হচ্ছে দৃঢ় নয়, নমনীয় এবং স্থিতিস্থাপকতা সমৃদ্ধ। তারপর বলো এইটার আবরণকে বলা হয় পেরিঅস্টিয়াম, পেরিকন্ড্রিয়াম বলে। এটা তৈরি হয় হচ্ছে অসেইন এবং কোলাজেন দ্বারা, এটা তৈরি হয় হচ্ছে কন্ড্রিন দ্বারা। অস্থির দৃঢ়তার কারণ লিখবা ক্যালসিয়াম ফসফেট বা ক্যালসিয়ামের লবণ, এখানে ক্যালসিয়াম লবণের পরিমাণ খুবই কম। ঠিক আছে? তারপর কি লিখবা? অস্থি হচ্ছে গাঠনিক একক হচ্ছে হ্যাবারশিয়ান তন্ত্র, তরুণাস্থির গাঠনিক একক হ্যাবারশিয়ান তন্ত্র নয়। তো এইভাবে একটু পার্থক্যটা বলবা। ঠিক আছে? অন্তকঙ্কাল একই প্রকৃতির না, কি সেটা বলছো, তারপর বিশ্লেষণটা করবা। হাড্ডির বিষয়ে বলবা, এখানে তরুণাস্থির বিষয়ে বলবা। ঠিক আছে? এবার চলে আসি আমরা বাইতে। প্রশ্ন খুবই কঠিন, পড়াশোনা করবা। থ্যাংক ইউ সবাইকে।